যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। জীবনটা অদ্ভুত, তাই অদ্ভুত অনেক ঘটনাই আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যায়। এর কোনোটার ব্যাখ্যা আমরা দিতে পারি, কোনোটা অসহায় হয়ে অদৃশ্যের হাতে ছেড়ে দিই। আজ যে ঘটনাটি দিয়ে শুরু করব সেটা অনেকটা এরকম, ব্যাখ্যাহীন, রহস্যময়, আর যা সমাধানের চেষ্টা করাটাও অনেকটাই বৃথা চেষ্টা। ঘটনাটি লিখে পাঠিয়েছেন পাবনা থেকে আমাদের এক লিসেনার। বিস্তারিত ঠিকানা বা কোনো তথ্য তিনি আমাদেরকে শেয়ার করতে মানা করেছেন। বংশগতভাবেই তার বাড়ি আর বাড়ির সদস্যরা জিন দ্বারা প্রভাবিত এবং এই সংশ্লিষ্ট বিষয়াদির সাথে সংযুক্ত। এমনই জিন সংক্রান্ত একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করেছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক। আমি ছোট থাকতে শুনেছি আমার দাদা অনেকগুলো অনুগত জিন ছিল। ছোটবেলা থেকে আমাদের বাড়ির আশেপাশে, এমনকি এখনো অতি মানবীয় অনেক কিছু অস্তিত্ব টের পাই। এই যেমন ঘরের টিনের চালের ওপরে হঠাৎ মনে হয় ৮০-১০০ কেজি ওজনের বালির বস্তা ঠাস করে পড়ে যায়। এত ভারী কিছু টিনের চালের ওপর পড়লে নিশ্চয়ই টিনের ওপর এর চিহ্ন থাকবে, কিন্তু খুঁজতে গেলে পুরো চালের ওপরে কোনো দাগ পাওয়া যায় না। আর এগুলো ঘটে ঠিক রাত ১২টার পর থেকে একদম রাত ৪টার মধ্যে। মাঝে মাঝে বাড়ির সাথেই বাঁশের বাগানে মনে হয় যেন টর্নেডো বয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোথাও বাতাস পর্যন্ত নেই। আবার রাত ১২টার পর ঘর থেকে বাইরে গেলেই দেখা যায় নারিকেল গাছের মাথায় আলো জ্বলছে। তবে এদের কেউ কখনো আমাদের ক্ষতি করে না, তাই এগুলো নিয়ে আমরা তেমন একটা মাথাও ঘামাই না। মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, যেমন বাইকের চাবিটা যেখানে ছিল সেটা আর ওখানে থাকে না। আম্মা একটু পাশের বাড়িতে যাবেন, চশমাটা যেখানে রাখেন সেখানে তিনি খুঁজে পাচ্ছেন না। রান্না করতে যাবেন, চুলার পাশে দেশলাইটা রেখেছিলেন, ওটা আর সেখানে নেই। আমি হয়তো মানিব্যাগে কিছু টাকা রেখেছিলাম, ওখান থেকে কোনো টাকা নেই। নেই মানে নেই, একদম গায়েব। এগুলো একদম গা শোয়া হয়ে গেছে, তাই কিছু মনেই করি না। আমি বরং দেখেছি কোনো বড় ধরনের বিপদে পড়লে কেউ যেন কারো অজান্তেই আমাকে খুব কেয়ারফুলি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে। যেমন ধরুন ২০১৬ সালে আমি প্রথম বাইক চালানো শিখি নানার বাড়ি কুষ্টিয়া গিয়ে। মামার বাইক নিয়ে প্রথম দিনই চলে যাই কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আবার ফেরত আসি। বাড়ি পৌঁছানোর ঠিক আগে বটতলা নামের একটা জায়গা আছে, অনেক বড় একটা ৪ রাস্তার মোড়। ওখানে এসে আমি গাড়ির স্পিড কমাতে পারছিলাম না। একে তো নতুন চালানো শিখেছি, এখনো আয়ত্ত হয়নি, তার উপরে সামনে বিরাট জ্যাম, যা এই মাত্র ছাড়তে শুরু করেছে। পাশের লেনে সামনে থেকে একটা ট্রাক মাত্র অ্যাক্সেলারেট করে আসতে শুরু করেছে। আমি ভুল করে ওই ট্রাকের সামনেই বাইক চালিয়ে দিয়েছি। ওই অবস্থায় আমি কোনো মতেই বাইক কন্ট্রোল করতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কে যেন আমার হাতের ওপর দিয়ে জোর খাটিয়ে বাইকটাকে হঠাৎ অনেক স্পিড বাড়িয়ে ট্রাকের সামনে দিয়ে ৬ ইঞ্চি উঁচু ফুটপাতের ওপর উড়িয়ে নিয়ে গেল। আমি ট্রাকের দিকেই তাকিয়েছিলাম, মাত্র আধা ইঞ্চির জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম। ট্রাক থামিয়ে ড্রাইভার এসে আমাকে একটু বকা দিয়ে বলল, এইভাবে কেউ গাড়ি চালায়? আমি শুধু নির্বাক চোখে তার দিকে তাকিয়েছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি বাইক থামিয়ে প্রায় আধা ঘন্টা ওইখানে একটা চা স্টলে বসে রেস্ট নিয়েছি, পানি খেয়েছি, কিন্তু শরীরের কাঁপুনি যায়নি। অদ্ভুত ঘটনা হলো, সময়টা ছিল মাগরিবের আজানের মাত্র ২-৩ মিনিট আগে। আবার ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি আমি পাবনা যাচ্ছিলাম রাত ৮টার দিকে। আমাদের যাওয়ার পথে একটা জায়গা পড়ে, নাম দরগাতলা। হঠাৎ আমার সিএনজিটা অ্যাক্সিডেন্ট করে উল্টে যায় রাস্তার উপর, যেখানে গাড়িতে আমি আর ড্রাইভার ছাড়া কেউ ছিল না। ঘটনাটা হয়েছিল এরকম, আমি আর ড্রাইভার দুজনেই দেখলাম রাস্তার পাশে বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি থেকে ৪টা কুকুর লাফিয়ে রাস্তার ওপর চলে আসে। হঠাৎ এই রকম হয়, ড্রাইভার কন্ট্রোল করতে পারেননি, সিএনজিটা উল্টে যায়। আমি মোটা জ্যাকেট আর আর্মি প্যান্ট পরেছিলাম, তাই শরীরের কোথাও ফ্র্যাকচার হয়নি। আমার বাম পাটা সিএনজির চাকার ভেতর চলে যায়। আমি সিএনজির নিচে চাপা পড়ি। মাথাটা রাস্তার পিচের সাথে ঘষা লেগে খুলি উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে যেন আমি সেদিনও বেঁচে যাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি খুব জোরে চেঁচাতে থাকি, বাঁচাও বাঁচাও বলে। আমি মনে করেছিলাম বিয়ে বাড়ির হট্টগোলের কারণে হয়তো কেউ বুঝতেই পারবে না, কিন্তু দেখি ১-২ মিনিটের মধ্যেই লোকজন ছুটে এসে ধরাধরি করে উল্টে থাকা সিএনজিটা সোজা করলো, আমাকে আর ড্রাইভারকে টেনে বার করলো।
পায়ে 3 জায়গায় মাংস উঠে পায়ের হাড় বের হয়ে গেছিল। কেউ যেন আমাকে বিপদ আপদ থেকে সবার অলক্ষ্যে সাহায্য করে চলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন উঠে দাঁড়িয়ে চারিদিকে ভালো করে খেয়াল করলাম, দেখতে পেলাম কিসের বিয়ে বাড়ি কিসের কুকুর। যতদূর চোখ যাচ্ছে কোথাও কোনো বিয়ে বাড়ি তো নেই, রাস্তার আশেপাশে কোথাও কোনো কুকুর বা কুকুরের ডাকাডাকিও নেই। আমি হতবাক হয়ে শুধু চেয়ে চেয়ে দেখলাম। লোকজন ছুটে এসেছিল রাস্তার পাশের একটা ছোট দোকান থেকে। আমি আর তাদের কিছু বলিনি। আমি এখন আমার সাথে ঘটা একটা সাম্প্রতিক ঘটনা বলছি। ঘটনাটা পাবনা শহরের কোনো এক জায়গার। কিছুদিন আগের কথা। আমি আমার মিড টার্মের শেষ পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম কলেজের পাশের এলাকায়। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় ঘনিয়ে একদম গোধূলি হয়ে গেছে আমি খেয়াল করিনি। আমার বাড়িতে ফিরতে ফিরতে ওখান থেকে প্রায় 30 কিলোমিটারের রাস্তা। সিএনজিতে ফিরতে হবে, তাই বন্ধুদের বারবার বলছিলাম আমি চলে যাব, তোর আমাকে এগিয়ে দে। তো বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে আমি মেইন রোডে উঠবো। 2-3 মিনিটের রাস্তা। অদ্ভুত বিষয় হলো, মাগরিবের আজান দেওয়ার মাত্র 5 মিনিট বাকি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার বাম পাশেই ছোট একটা কালী মন্দির, সাথে একটি নারিকেল গাছ, কিছু জংলা লতা, সবটাই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মাত্র আধা শতক জায়গার মধ্যেই হবে পুরোটা। কারা এখানে পুজো দিতে আসেন সেটা হয়তো কেউ খেয়ালই করে না, কারণ একটু পাশেই অনেক বড় একটা কালী মন্দির। যাই হোক, আমরা মন্দিরের একদম গা ঘেঁষে হেঁটে যাচ্ছি 4 বন্ধু, আর আমি একদম বাম পাশে। হঠাৎ আমার শরীরের ভেতর একটা চোরের ঝাঁকি দিল। কেন হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধু আকাশ হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কিছু হয়েছে? হঠাৎ এমন দেখাচ্ছে কেন? আমি বললাম, কই কি হবে আবার। আসলে আমিও কিছু বুঝতে পারছিলাম না। এটা নিয়ে ওরা আর তেমন ঘাটাঘাটি করলো না। হঠাৎ করেই মনে পড়লো আপুদের বাড়িতে যেতে বলেছিল, তাই আমি একটা ইজি বাইকে উঠে পড়লাম। টেবুনিয়া যাব। আপুদের বাড়িতে 6-7 কিলোমিটার রাস্তা। ওরা আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি বসেছিলাম ড্রাইভারের ডান পাশে। গাড়ি একটু সামনে এগোতেই আমার ঘাড়টা কেমন যেন একটু একটু ব্যথা করতে শুরু করলো। আস্তে আস্তে আমার পুরো গাড়ি কেমন যেন পাকা হয়ে গেল এবং দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে গেল, আর হুঁশ বোধ আস্তে আস্তে কমে গেল। আমি খুব চেষ্টা করে যাচ্ছি যেন বেহুশ না হয়ে যাই। আমি হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম, অনেকটা হাঁপানি রোগীর মতো, আর মুখ দিয়ে গড় গড় আওয়াজের মতো নিঃশ্বাস বেরোচ্ছিল। আমি সব অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল ছিল না। ইজি বাইকের ড্রাইভার খানিকটা জোরেই গাড়ি চালাচ্ছিল। আমি কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম আমার মুখ দিয়ে বের হচ্ছে, আস্তে চালা, আস্তে চালা। এই একটি কথা প্রায় 3-4 বার বললাম। আমি কখনো কোনো মানুষের সাথে অভদ্র ভাষায় কথা বলি না, কিন্তু মাঝবয়সী একজন গাড়ি চালকের সাথে কিভাবে তুই তো করে ভাষা বের হলো, এটা নিয়ে পরে আমি অনেক ভেবেও কোনো কুল কিনারা পাইনি। এর পরের ঘটনাটা আরো বেশি মারাত্মক। আমি টেবুনিয়া বাজারে নেমে গাড়ির ভাড়া দিলাম। গাড়িওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমি দেখলাম কাঁপা কাঁপা হাতে মানিব্যাগ থেকে 10 টাকা বের করে দিলাম, আর কেমন যেন ফ্যাকাশে গলায় ফ্যাস ফ্যাস করে বার দুয়েক বললাম, 10 টাকায় রাখ, 10 টাকায় রাখ, 10 টাকায় রাখ। এরপরে ওই ঘাড় বাঁকা করা ঝাপসা দৃষ্টি নিয়ে ঘোরানোর মতো করে হেঁটে হেঁটে ভ্যানে উঠলাম। এরপর আপুর বাড়িতে পৌঁছলাম। ওখানে যাওয়ার পর আমি একদম আবার স্বাভাবিক, আমার যেন কিছুই হয়নি। আপুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাদবাকি কাজ সেরে আমি আবার বাড়ির দিকে রওনা হলাম। আমার আপুর বাড়ি থেকে আমার বাড়ি আবার 22 কিলোমিটার রাস্তা। আমি সিএনজিতে উঠলাম। আমি কানে হেডফোন লাগিয়ে গান চালু করলাম। মাত্র গানটা 2 বার হলো, মানে 10 মিনিট পার হয়েছে। দেখতে পেলাম সিএনজি ড্রাইভার আমাকে আমার বাড়ির রাস্তায় নামিয়ে দিল আর বলল, তাড়াতাড়ি বাড়ি যান, দেখে শুনে যান। অথচ আমি যেখান থেকে সিএনজিতে উঠেছি সাধারণত সেখান থেকে আমার বাড়ি যেতে মিনিমাম 40 মিনিট সময় লাগে। এমনকি আমি গাড়ির ড্রাইভারকে চিনিও না, আর কোথায় নামবো সেটাও বলিনি। আর যখন আমি গাড়িতে উঠি তখন গাড়িটা এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমার জন্যই অপেক্ষা করছে, আর আমি গাড়ির কাছে যাওয়ার সাথে সাথেই গাড়িতে উঠে বসতে বলে। আমি গাড়িতে ওঠা মাত্র গাড়ি ছেড়ে দেয়, আর গাড়িতে আরো 4 জন যাত্রী আগে থেকেই বসেছিল। যাই হোক, বাড়ি ফেরার পথে আমি আমার স্টুডেন্টকে পড়াতে গেলাম। 1 ঘন্টা মতো পড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। ওখান থেকে আমার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে আবার সন্ধ্যার মতো শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হলো। আমি তাড়াতাড়ি ফোন বের করে মেজো ভাইকে ফোন দিলাম, কিন্তু ভাইয়া ফোন ধরলো না।
আবার আমার বন্ধু সাব্বিরকে ফোন দিয়ে আমার লোকেশন জানিয়ে বললাম, তাড়াতাড়ি বাইক নিয়ে আয়, আমাকে নিয়ে যা। ও আমার বাইক আনতে আমার বাড়িতে যাবে, 4-5 মিনিট দেরি হতে পারে, তাই আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। কিন্তু আবার আগের মতো ঘাড় বাঁকা হতে শুরু করলো। পকেট হাতড়ে সিগারেট খুঁজলাম, সিগারেট নাই, কিন্তু পকেটে লাইটার ছিল। লাইটার জ্বালিয়ে নাকের কাছে ধরতেই কেমন যেন ভালো লাগতে শুরু করলো। মানে আগুনের আলো আর তাপ নাকের কাছে লাগতেই একটু একটু স্বাভাবিক হতে লাগলাম। আমি রাস্তা দিয়ে খুব ভয়ে ভয়ে হাঁটছি। এমন সময় আমার স্কুলের বন্ধু আশিকের সাথে দেখা, ওদের বাড়ির সামনে। আমি ওকে কিছু রাস্তা এগিয়ে দিতে বললাম। আশিক আমাকে সাথে করে কিছু দূর এগিয়েও দিল। তখনই সাব্বিরকে দেখতে পাই। সাব্বির বাইক নিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর এবার প্রচন্ড ঝামেলা হতে লাগলো। আমার দৃষ্টি একদম শূন্য এবং ঝাপসা হয়ে গেল। চোখের মনি খোলা হতে লাগলো, ঘাড় আর কাঁধ পেকে গেল। আমি জাস্ট শরীরের অনুভূতিটা টের পাচ্ছি, কিন্তু আমার কোনো কন্ট্রোল ছিল না শরীরের ওপর। এরপরে আমার আর কিছুই মনে নেই। বাকিটা সাব্বিরের কাছে শোনা। ওর কথা মতো সাব্বির ঠাস ঠাস করে কয়েকটা চর মারলো আমাকে। আমার আরো একটা বন্ধু শোভন, পাশেই বাসা, ছুটে আসলো দেখার জন্য। আম্মা বাড়িতে ছিলেন না, কুষ্টিয়া গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য। আমার মেজো ভাইয়াও বাড়ি ছিল না। আমি নাকি মুখ চড়ানো কণ্ঠে একবার বলেছিলাম, নাকের কাছে আগুন ধর। পরে ওরা নাকি আমার নাকে আগুন ধরার পর আস্তে আস্তে আমার জ্ঞান ফেরে। মসজিদের হুজুর এসে রাতে একবার ছাড়া দিয়ে গিয়েছিলেন, পানি পড়া গায়ে ছিটিয়ে দিলেন, আর পড়া পানি আমাকে খাওয়ানো হয়েছিল। এরপরে প্রায় 10 দিনের মতো খুব অসুস্থ ছিলাম। এখন মোটামুটি সুস্থ। এখন আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার 5 ফিট 8 ইঞ্চি উচ্চতা আর ওজন মাত্র 63 কেজি। কিন্তু সমস্যা হলো, আমার নিজের কাছে মনে হয় আমার ওজন এতটাই বেড়েছে যেন প্রায় 200 কেজি ওজন আমার ঘাড়ে চেপে আছে। আমি খেয়াল করে দেখেছি, খালি পায়ে আমি শক্ত মাটির উপর দাঁড়িয়ে থাকলে ওই জায়গাটা প্রায় আধা ইঞ্চির মতো দেবে যায়। পায়ের স্যান্ডেলটা 1 সপ্তাহের বেশি পড়তে পারি না। মনে হয় অতিরিক্ত চাপে চিলতে হয়ে গেছে। শরীরটা সবসময় ব্যথা হয়ে থাকে। শরীরের কোথাও কেউ হাত দিয়ে একটু জোরে ধরলেই ওই জায়গাতে আঙুলের দাগ বসে যায়। হাঁটতে গেলে শরীরে কোনো ব্যালেন্স পাই না। অধিকাংশ সময় আমি বিছানাতেই শুয়ে থাকি। আমার বয়স মাত্র 24 বছর। আমার এই যুবক বয়সে এমনটা কি হবার কথা ছিল? আমার কি এই বয়সে সারাদিন বিছানায় শুয়ে কাটানোর কথা? হয়তো এর উত্তর কারো জানা আছে, হবে আমি জানি না। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো শুরু করছি জাহিদ ভাইয়ের ঘটনা এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। দুটা সম্প্রদায় এই পৃথিবীতে আছে, এক হলো ইনসান, আরেক হলো জিন, যারা দুনিয়াতে আবাস করে। আরেক বিশাল বাহিনী আছে যারা আলোর তৈরি ফেরেশতা। এই ভূখণ্ডে, পানিতে, জমিনে, হাওয়া, সর্বত্র দায়িত্বরত আছে আল্লাহর হুকুমে। আরবিতে ইয়া আইয়ুহান নাস মানে মানব জাতিকে এই এক আভিধানিক রূপে ডাকা হয়েছে। ঠিক তেমনি জিন বলে আল্লাহ আরেক জাতির কথা আমাদেরকে জানিয়েছেন, যারা অদৃশ্য, কিন্তু এই পৃথিবীতে তারা আছেন, সেই সাথে আছেন ফেরেশতা। আসলে সব কিছু নিয়ে তো আমাদের প্রশ্ন, সব কিছুতেই প্রশ্ন বেমানান। ধরুন আমি সেই ছোট থেকেই গণিতের সর্বোচ্চ 40 আনতে পারতাম 100 মার্কের মধ্যে। এই গণিত জিনিসটা আমার মাথায় এখনো পর্যন্ত কাজ করে না। তাই বলে আমি কিন্তু গণিতে যে এক্সপার্ট তার ভুল ধরার বোকামি করতে পারবো না। আমি গণিতের ব্যাপারে অজ্ঞ, তার মানে আমি যে গণিত পারে তাকে তো আর আমি তার ভুল ধরতে পারবো না। তো আমি জানি না গণিতে কি কি আছে, কি কি সূত্র আছে, আমি জানি না। এখন সেই সূত্র আমি দেখার পর এইটা তো বলতে পারি না এই গণিত বাস্তবে নেই, কারণ আমি যেহেতু বুঝি না তাই অনুভবও করি না। সেই জন্য আমার কাছে গণিত বাস্তব লাগে না। একদমই স্বাভাবিক। এটা স্বাভাবিক না, যার কাছে যে জিনিস পছন্দ না সেই জিনিস তার কাছে তো অস্বাভাবিক লাগবেই। আজ একদম ছোট ছোট কয়েকটা ঘটনার কথা বলবো আপনাদের সাথে। আজ ঘটনার মাঝে আপনাদের সাথে কথা বলবো একটু ভিন্নভাবেই শোনাতে চাই। আজ ঘটনার মাঝে আপনাদের সাথে কথা বলবো ঘটনা নিয়ে। একদিন একটা ফোন আসলো, খুবই ইমার্জেন্সি। আর নর্মালি আমার সাথে যেটা হয় যে আমি যদি ইমার্জেন্সি কোনো, আমি আসলে ফোন বুঝি না কোনটা ইমার্জেন্সি কোনটা কি। আমি নর্মালি ফোন খুব কম ধরি। অনেক পরে মেসেজের রিপ্লাই দিতেও চাই, আবার মাঝে মাঝে দিতে চাই না। কিন্তু আজকে আমার একটা ফোন আসে, সেটা প্রচণ্ড ইমার্জেন্সি ফোন আসে।
আর সেই ইমার্জেন্সি কথাটা শোনার পর আমাকে আসলে যেতেই হতো। নর্মালি এই ধরনের কেসেসগুলোতে আমি যাই না, বা আমার একটা সময়ের বিষয় আছে, আমার একটা অবস্থার বিষয় আছে। কিন্তু যিনি মারা গেছেন, আমি ঘটনাটা শোনার পর নাম জানলাম, তার নাম আতাউর। তার বয়স ছিল 70-এর কাছাকাছি। অবসর নেবার পর থেকে উনি আসলে রেগুলার ইবাদত বন্দিগিতে দিন রাত পার করেছেন। বাজারে যে বাজার করার ইচ্ছা ওনার ছিল না, সারাদিন তিনি ইবাদতে ব্যস্ত থাকতেন। তো সেদিন দুপুরের পর ওনার কেমন যেন হাঁসফাঁস লাগছিল দেখে বাইরে একটু বেরিয়ে এসে বসেন। আর সেই সময় আমার কাছে একজন লোক আসে। লোকটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সে একটা যুবক ছেলে। তো তার সাথে ওই ভদ্রলোক কিছুক্ষণ কথা বলার পর সেই যুবকটা না চলে যায়। এটা খেয়াল করেছিল আতাউর সাহেবের মেয়ে। এরপর একদিন রাতের বেলা রুমের মধ্যে দৌড় দেওয়ার মতো ধূপ ধূপ শব্দে আতাউর সাহেবের ছোট ছেলের ঘুম ভেঙে যায়। ওনার মনে হলো মাত্রই একজন দৌড় দিয়ে বের হয়ে গেল রুম থেকে, কিন্তু সে দৌড় দিয়ে আতাউর সাহেবের রুমের দিকে গেছে, এটা স্পষ্ট সেই মুহূর্তে তারা বুঝতে পারেন। তার মানে আপনি যদি রাতের বেলা অন্ধকারের মধ্যে পানি খেতে ওঠেন বা ফ্রিজের মধ্যে লাইট জ্বালিয়ে পানি খান, অনেক সময় দেখা যায় লাইট বন্ধ থাকে কিন্তু ফ্রিজের লাইটে অনেক কিছু পরিষ্কার দেখা যায়। তো তার মেয়ে রাতের বেলা এরকম ঘরের মাঝেই কাউকে দৌড়ানোর শব্দ পায়। এখন বাসার মধ্যে যদি আমরা চিন্তা করি, আমাদের বাসায় 3 জন সদস্য আছে এবং আমি জানি বাকি 2 জন সদস্য ঘুমিয়ে আছে, আমি যদি একজন সদস্যকে আরেকটা অস্তিত্ব টের পাই এবং সেটার শব্দ শুনতে পাই, সেটার অবস্থা, সেটা শোনার পর কিন্তু আমি অবশ্যই অবাক হব, ভয় পাবো। তো তার ছোট ছেলে কিন্তু ঘুম ভেঙে গেল। ওনার মনে হলো মাত্রই দৌড় দিয়ে কেউ গেছে রুম থেকে, কিন্তু সে দৌড় দিয়ে আতাউর সাহেবের রুমের দিকে গেছে এটা তিনি বুঝে যান। আতাউর সাহেবের ছেলে ওনার বাবাকে দেখতে চান, যেহেতু বাবার ঘুম ভেঙে গেছে। উনি রুমের বাইরে বিশ্রী দেখতে একটা জীব দেখেন, যেটা বাদরের মতো লাফ দিয়ে বের হয়ে গেল বাইরের দিকে। তো অবশ্যই এখন প্রথম চিন্তা হবে যে যদি এরকম কিছু দেখে থাকে তাহলে যেই রুমে ঢুকেছে সেই রুমের যে মানুষটা আছে সে ঠিক আছে কিনা। তো বাবা ঠিক আছে কিনা দেখতে যান আতাউর সাহেবের ছেলে। উনি দেখতে পান ওনার বাবা নামাজ পড়ছে তাহাজ্জুদের। উনি সব আলো জ্বালিয়ে দেন। ওনার বাবার নামাজ শেষ হলে উনি ওনার বাবাকে বললেন উনি এইসব জিনিস এটা দেখেছেন, বাসার মধ্যে কাউকে হেঁটে যেতে দেখেছেন, শব্দ হচ্ছিল এবং পরিষ্কার বুঝেছেন যে যিনি হাঁটছিলেন তিনি তার বাবার রুমে ঢুকেছেন। আতাউর সাহেব মুচকি হেসে দিয়ে বলেন, কিছু না রে বাবা, শয়তান কত কিছু দেখায়, যদি ইবাদত করতে তাহলে শয়তান তোকে ধোকায় ফেলতে পারতো না। বাবার কথা শুনে আর সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে আতাউর সাহেবের ছেলে যখন ওই তার রুমে ব্যাক করে এবং নিজের রুমের আলো বন্ধ করতে যাবে, তখন সে এক পলকের জন্য দেখতে পায় লাল রক্তবর্ণের একটা শয়তান। তার চেহারাটা একদম পরিষ্কার। তার বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আতাউর সাহেবের ছেলে সেদিনের পর প্রায় কয়েকদিন ঠিক একই রকম শব্দ, যেটা তিনি কয়েকদিন আগে পেয়েছিলেন, ধূপ ধূপ করে এক রুম থেকে অন্য রুমে কারো দৌড় দেওয়ার শব্দ চলছিল। একদিন আতাউর সাহেব ধীর শব্দে নামাজ পড়ছিলেন। ওনার বড় ছেলের স্ত্রী চুলায় গরম পানি বসিয়েছিল। ওনার ভালো লাগছিল আতাউর সাহেবের নামাজ পড়া শুনে, কারণ কিরাতের শব্দ বাইরে আসছিল। এতটাই ধ্যানমগ্ন হয়ে গেলেন উনি সেই কিরাতে, তার খেয়ালই ছিল না পানির চুলায় বলক আসছিল। তখন ওনার মনে হচ্ছিল মায়াবী কণ্ঠে কিরাত পড়ছিল কেউ। আরামের ঘুম চলে এসেছিল না। আতাউর সাহেবের ডাকে ওনার ঘুম ভাঙে। ছেলের বউ রান্না ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছে, আর ছেলের বউয়ের হুঁশ ফেরার পর উনি লাফিয়ে ওঠেন, কারণ চুলার পানি বলকাচ্ছিল। কিন্তু চুলায় যে পানি ছিল তা বলকালেও কে যেন চুলা অফ করে দিয়েছে, এমনকি পানি শুকিয়ে যায়নি। ঘড়িতে তখন রাত 4টা। পানি গরম দিয়েছিল সেই মহিলা রাত 2টায়। সেই হিসেবে পানি শুকিয়ে পাতিল পুড়ে যাওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু কিছুই জানা হয়নি। তিনি এতটাই ধ্যানমগ্ন ছিলেন যে তিনি আসলে ওই জায়গায় হেলান দিয়ে বসে পড়েছেন, কোনো খেয়ালই নাই। তো এই কথা শুনে আতাউর সাহেব বললেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন মা, যাও ঘুমাতে যাও। তোমার হয়তো এখানে ক্লান্ত লাগছিল, এই জন্য তুমি ঘুমিয়ে গেছো। কিন্তু আতাউর সাহেবের ছেলের বউ যেখানে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিল, সেখান থেকে ওনাকে ক্রস করে কেউ চুলা বন্ধ করতে পারবে না, ধাক্কা লাগতোই। কিছুদিন পর গতকাল এশার নামাজ পড়ার জন্য ওযু করছিলেন তিনি। বের হয়ে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পরপর উনি পড়ে যান দাঁড়ানো অবস্থা থেকে। আতাউর সাহেব মারা যান একদম স্বাভাবিকভাবেই। ওনার এশার নামাজ তখন শেষই হয় নাই, মাত্রই তো শুরু ছিল। তো যাই হোক, ওনার রাতে ওনাকে গোসল করানো হলো, কিন্তু বেশ রাত হয়ে যাওয়ায় দাফন ভোরের আগে সম্ভব ছিল না। আতাউর সাহেবের ঘর পরিষ্কার করা হয়েছিল তখন রাত 1টার পর। এটা 1টার কিছু পর আতাউর সাহেবের মেয়ের মনে হলো আব্বা নামাজ পড়ছে,
মারা যান নাই তার বাবা। তিনি তাড়াতাড়ি উঠে যান, সোজা আতাউর সাহেবের রুমের সামনে যান। ভেতরে আলোর মধ্যে দেখতে পান, হ্যাঁ, নামাজ পড়ছে কেউ। তার পিঠের দিক দেখা যাচ্ছে, আর হুবহু দেখতে আতাউর সাহেবের মতো। মেয়ে তাকিয়ে রইল। আসলে তিনি কি দেখছে, বাবা নাকি অন্য কেউ? নামাজ শেষ হলো, ডানে সালাম ফিরালেন, এরপর বাম দিকে সালাম ফিরালেন তিনি। আর তখন ধীরে 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 রুমের দরজা নড়তে নড়তে বন্ধ হয়ে গেল। ব্যাপারটা এমন যে নামাজ যে পড়েছে সে মানুষ না, সে পর্দা দেওয়ার জন্য দরজাটা ভিড়িয়ে দিল। আতাউর সাহেবের মেয়ের কিন্তু তখন এক ফোঁটা ভয় লাগে নাই। উনি সামনে যে দরজাটা খুললেন, প্রশান্তির একটা বাতাস উনি ওনার চেহারায় অনুভব করলেন। ওনার মনে হলো উনি কানে শোনেননি, কিন্তু মনে হলো ওনাকে কেউ সালাম দিয়েছে। যখন সালামটা দিয়েছে উনি শুনতে পারেনি, কিন্তু মনে হচ্ছিল কেউ দিয়েছে। উনি শান্তি অনুভব করলেও ওনার ছোট ভাই আতাউর সাহেবের ছেলে, যে টের পেয়েছিল কয়েকদিন এরকম ধূপ ধূপ শব্দ, দৌড় দেওয়ার শব্দ, আর লাল রক্তবর্ণের যে শয়তান দেখেছিল সে তার বাবার লাশের পাশে বসেছিল। তার কেন জানি হুট করে মনে হলো কটকট করে ওনার বাবা মুখ দিয়ে কিছু চাবাচ্ছে। ওই অবস্থায় লাশ সামনে তখন, এমনকি কাপড়ের উপর দিয়েও, মানে কাফনের কাপড় যে ডেড বডির উপরে ছিল সেটার উপর দিয়ে বোঝা যাচ্ছিল কাপড়টা নড়ছিল। মনে হলো জিভ দিয়ে কাপড় টেনে দাঁতের আগা দিয়ে সেই কাপড় ধরে কামড়িয়ে কামড়িয়ে ভেতর থেকেই কাপড় গিলার চেষ্টা করছিল আতাউর সাহেবের লাশ। মাথার চুল থেকে কাপড় সরে কপাল অবধি তখন চলে এসছে। মানে কেউ কাপড় চাবানো শুরু করলে সেটা কুচকে কুচকে ভেতরে গেলে যেরকম উপর থেকে ছোট হতে থাকে, ঠিক সেরকম ভাবেই জিনিসটা দেখা যাচ্ছিল। সেটা কপাল অবধি চলে এসছে, কপাল থেকে দু চোখের কাছে চলে এসছে। চোখগুলো তখন খোলা, নির্জীব, বিকটভাবে এমন ভঙ্গিমায় আছে চোখগুলো যেন শুয়ে থাকা লাশ সেই অবস্থাতেই দেখতে চাচ্ছিল মাথার পেছনে থাকা আতাউর সাহেবের ছেলে কে। সেই বিকট চেহারা, লাশ কাপড় গিলছে, আর ভয়ানক সেই চাহানি। এক চিৎকার দিয়ে বেহুশ আতাউর সাহেবের ছেলে। আতাউর সাহেবের ছেলে অজ্ঞান, পানি ছিটানোর পর হুশ আসে তার। ওই মুহূর্তে সে ভয়ে কথা বলতে পারছিল না, যে কেউ কথা বলতে পারবে না। নিজের আপন বাবার ক্ষেত্রে এই জিনিস কেউ দেখলে কারো কথা বলা সম্ভব না। তার এমন অবস্থা ছিল যে তার বাবার লাশ দাফন করতে সে যেতে পারেনি, এতটাই সে ট্রমাটাইজ ছিল। কারণ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার শরীরে ওই মুহূর্তে তীব্র জ্বর চলে আসে। দুপুরে সে এই কথা বলল যে তার বাবার লাশ নাকি কাপড় গিলছিল। এদিকে তার বোন দেখেছে তার বাবার রুমে কে জানি নামাজ পড়ছে। তাদের এই সব কথা আমি শুনলাম, এমনকি নামাজ পড়ার কথা আর লাশের কাপড় গেলার কথাও শুনলাম, কিন্তু কথার মধ্যে বিশ্বাস পাচ্ছিলাম না, কারণ আমি বাসায় কোনো অস্তিত্ব টের পাইনি। ওনার রুমে যেয়ে বসলাম, চারপাশ দেখলাম, বিছানা চেক করলাম, আমি না কিছুই পাইনি। আমি সেখানে যেয়ে বসি যেখানে আতাউর সাহেবের লাশ ছিল। আমি অনেকক্ষণ বসে রইলাম, জানার চেষ্টা করছিলাম কেন এমন হলো। আমি যে কোনো কেসে গেলে যেসব জায়গার কেসগুলোতে যাই, আগে সেই রুমটাতে যাই যে রুমটাতে কোনোভাবে তাদের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল, অথবা তারা সেটা একবার না একবার প্রত্যক্ষ করেছিল। সেখানে যে আমি কিছুটা সময় স্পেন্ড করি যাতে আমি কোনো ট্রেইল ট্র্যাক করতে পারি। কিন্তু এমন হলো না, আমি কিছু টের পাচ্ছি না। যদি অন্য কিছু ইনভলভ থাকে, মানে শয়তানি যদি কিছু ইনভলভ থাকে, তাহলে ট্র্যাক না পাওয়ারও সম্ভাবনা আছে। তাহলে সেই রাস্তা ধরে আমাকে কবরস্থান যেতে হবে, যে রাস্তা দিয়ে আজ ফজরের পর লাশ নিয়ে যাওয়া হয়েছে, যেটা কবরস্থানে। আমাকে ঠিক সেভাবেই প্রথমে নিয়ে যাওয়া হয় জানাজার জায়গায়, এরপর আমাকে একই পথে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। জানাজার জায়গা ঘুরে আমি কিছু নেগেটিভ কিছুর অস্তিত্ব অনুভব করিনি, কিন্তু কবরের কাছে এসে দাঁড়াবার পর মনটা উৎফুল্ল লাগতে লাগলো। মনে হলো আমার চারপাশে অনেক শান্তি। এরকম খুব কম সময় হয়। আর এই ধরনের শান্তি ফিল করার পর আমি চিন্তা করি যে আমি একা দাঁড়িয়ে থাকবো। আমি কিছুক্ষণ একা দাঁড়িয়ে ছিলাম। আমি জানি আমির সাহেব আমার আশপাশেই আছে, আমি সেটা ফিল করছিলাম। আমির সাহেবকে আমি উদ্দেশ্য করে বললাম, আমি এক পরিবারের কথা শুনে আসলাম, কিন্তু বাসা থেকে শুরু করে সন্ধ্যা হওয়া এমন দুইটা জায়গায় গেছি, কিছুই টের পাইনি। কিন্তু কবরের কাছে দাঁড়াবার পর পরানটাই শান্ত হয়ে গেল। কারণ কি? কয়েক মিনিট পর আমির সাহেব আমার পেছনে এসে দাঁড়ান। উনি আমাকে বললেন, ইবলিশ সবার কাছে যাবে, বিশেষ করে মুমিনের কাছে। মুমিনের চরম শত্রু ইবলিশ। তাকে বিপথে নেবার চেষ্টা সে করবেই করবে। 1 কোটি খারাপ মানুষের চেয়ে একজন মুমিনকে পথভ্রষ্ট করে ইবলিশ বেশি সুখ অনুভব করে। ওনার বড় মেয়ে নামাজ পড়তে যাকে দেখেছে, জরুরি নয় সে যে জিন বা কারিন।
ফেরেশতা আসে সবার কাছে এবং মৃত্যুর পূর্বে আসবেই, মুমিনের জন্য সুসংবাদ নিয়ে আর জালেমের জন্য আযাবের খবর নিয়ে। এত গোপনে ঘটবে এই ঘটনা যার কাকপক্ষী টের পাবে না। কে নামাজ পড়েছে সেটা ভাবার বিষয় না, বরং বিষয়টা দৃষ্টিভঙ্গির। তার ছেলের বউ শুনেছে কিরাত পড়ার শব্দ তার শ্বশুরের সাথে অন্য কারোর। তার মেয়ে দেখেছে মারা যাওয়া বাবা নামাজ পড়ছে, ফেরেশতা ইবাদত করেছিল সেখানে, সেই জন্য কানে শুনেছে, সেই জন্যই পর্দা দিয়ে ঢেকে দেওয়ার জন্য দরজা ফিরিয়ে দিয়েছিল। অপরদিকে ছেলে যে ঘুমের মধ্যে দেখেছে লাল শয়তান দৌড় দিচ্ছে, কেন দেখেছে জানো? ঘুমানোর আগেও সে নোংরা কাজ করেছে, সেই জন্য ইবলিশকে সে দেখেছে। কারণ সে তো ইবলিশ যা চায় তাই তো করছে। পথভ্রষ্ট হওয়ার কাজ সে করছে। যখন বাবার লাশের সামনে সে বসেছিল তখন সে ফোন হাতে ব্যস্ত ছিল। তাকে নিয়ে ইবলিশ শেষ বেলায় মশকরা করে গেল। তাকে দিয়েই রটনা রটাতে চেয়েছিল যে আতাউরের লাশ কাফন গিলছে, যাতে করে তামাশা হতো। আর ইবলিশ তামাশাই তো করতে চায় মানুষকে দিয়ে, কিন্তু মানুষ এটা ভালো করেই জানে ইবলিশ মুমিনের লাশ দাফন হওয়ার পরেও ছলচাতুরি করে তার নামকে বদনাম করার জন্য। আতর সাহেবের বাসায় কোনো সমস্যা নেই, সমস্যা কলুষিত অন্তরের। আরেকটা ইনসিডেন্টের কথা বলি। এক ভদ্রমহিলার সমস্যার কথা জানতে পারি। মহিলার ভয়ে জ্বর এসে গেছে। দেখলে মনে হবে ওনাকে জিন পজেস্ট করেছে, কিন্তু আদতে তা নয়। মহিলার নাম খাদিজা। তো আমি ওনাদের কাছে যাই, আমি ওনাকে দেখলাম কেমন ভয়ে জড়সড় হয়ে গেছেন। এটা ঠিক, একটা এন্টিটিকে আমি ওনার চুল মুট করে ধরে থাকতে দেখি। ওনাকে দেখে আমার কেন জানো ওনাকে ভিকটিম বা ভুক্তভোগী মনে হচ্ছিল না। অবস্থা খুব খারাপ, মেডিকেলে কিছু ধরা পড়েনি ওনার। নর্মালি এইসব কেসে মেডিকেলে কোনো কিছু ধরা পড়বে এমন কিছু না। এখন বাইরে নিয়ে তো যেতে পারবে না, আর আমি তাদের পূর্ব পরিচিত। আর এই খাদিজা একদিন আমাকে বলেছিল তার জন্য অন্য একজন লোকে বশ করিয়ে দিত। আমি তো স্বাভাবিকভাবে এইসব কাজ করতে জানি না, জানিও না, করিও না, এগুলো কুফরি। সেই জন্য এক সেকেন্ডে আমার ধারণা হয়ে যায় খাদিজা ডেফিনেটলি কিছু করেছে যার জন্য এই অবস্থা। 2 দিন পর খাদিজা ঠিক হলে আমি খাদিজাকে আমার মুখোমুখি বসাই। খাদিজা জানে আমার স্বভাব সম্পর্কে। আমি একটা কথা সোজাসাপটা কথা বলার মতো লোক। খাদিজা আমাকে বলল ও চেয়েছিল এক লোককে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে, খারাপভাবেই চেয়েছিল। এখন কিভাবে করবে? আজ এক জায়গায় কাল আরেক জায়গায়। এমন করতে করতে একদিন এক লোকের খবর পেল। সেই লোক মাঝি ছিল। খাদিজাকে সে বলেছিল বান বারণ করেছিল যে বান মারতে গেলে নির্দিষ্ট জায়গায় কিছু জিনিস রাখতে হবে আর করতে হবে। কি করতে হবে? মানুষের রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে, অমাবস্যার রাতে যেতে হবে কবরস্থানে, কালো কাপড় পরে 1 বছর পুরানো কবরের গর্ত করে সেই তাবিজ রেখে আসতে হবে। কিন্তু গর্ত হতে হবে এতটা গভীর যে কবরের মধ্যে থাকা লাশের ভাব যাতে সেই তাবিজে লাগে। এর মানে সেই লোক বলতে যাচ্ছে খাদিজাকে তাবিজ এমন জায়গায় রাখা লাগবে যেখানে লাশটার অবস্থান একদম বাসটার পরেই লাশের অবস্থান। তো এরপর সেই তাবিজ পরেও অমাবস্যার রাতে নিয়ে আসতে হবে কালো কাপড় পরে। সেই তাবিজ ধোয়া পানি সেই লোককে খাইয়ে দিলে রোগে ধরবে, সেই লোককে খুব তাড়াতাড়ি ধরবে। খাদিজা কয়েকদিন আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে কিভাবে সে কাজটা করবে। কিন্তু খাদিজা কিন্তু হিংসা বা রাগ যাই হোক না কেন সে পাগল হয়ে ওঠে সেই লোককে অসুস্থ করার জন্য। তাই সেই মাঝির কাছ থেকে তাবিজ কিভাবে লিখতে হবে তা শিখে আসে। সেদিন মাগরিবের পর নদীর পাড়ে মাঝি খাদিজাকে শিখিয়ে দিল কিভাবে সে লিখবে। খাদিজা বাড়ি ফেরার পর রক্ত কোথা থেকে পাবে বুঝতে পারেনি। নিজের আঙ্গুল কাটা তো সাহসের ব্যাপার। পথ শিশুকে দিয়ে 20 টাকার বিনিময়ে কসাইখানা থেকে 1 বোতল ময়লা পানি মিশ্রিত রক্ত আনে আর তা দিয়ে সে তাবিজ লেখে। আগে সে একটা কবরস্থানের পাশ দিয়ে কয়েকদিন যাতায়াত করে অবস্থা বুঝে নেয় কোন টাইমে কবরস্থানটা ফাঁকা থাকে, কোন টাইমে মানুষের একটু কম মানাগোনা থাকে। আসলে বেশিরভাগ এলাকার মধ্যে থাকা কবরস্থানগুলোর ফাঁকা থাকে রাতের বেলা। অমাবস্যার রাতে কালো বোরকা পরে সে বের হয় তাবিজ পোতার উদ্দেশ্যে। ওই মুহূর্তে কবরস্থানের গেট ছিল খোলা আর পশ্চিম দিকে গাছগাছা একদম ঘন হয়ে আছে একটা জায়গায় দিয়ে সে হেঁটে যায়। তো কবরস্থানের ভেতরটা ঠান্ডা লাগছিল। তাড়াতাড়ি করতে হবে এরকম চক্করে পড়ে যায়। সে সাথে কিছু জিনিস আনতে পারেনি মাটি করার জন্য, তাই এক কবরের সামনে থেকে থাকা নেম প্লেটটা উঠিয়ে সে ওইটা দিয়ে অনেক ঝামেলা করে অল্প একটু খুঁড়তে পারে কবরটা, আর সেই তাবিজ সেখানে রেখে সে চলে আসে সেই রাতে স্বপ্নে খাদিজা দেখে কবরের মাটি দেবে যাচ্ছে, আর সেই কবরের উপর একটা গর্ত, সেই গর্ত দিয়ে বেরিয়ে আসছে রক্ত। পরের অমাবস্যার রাত, বৃষ্টি এবং বিদ্যুৎ নেই,
এইটাই তো সুযোগ, আর বেশি সহজে তাবিজ করে বের করার ইজি একটা চান্স। সাথে করে ছোট্ট একটা হাতুড়ি সাইজের কোদাল নিয়েছিল সে। ঝুম বৃষ্টি, খালি চোখে দেখাও কঠিন, কালো রাত আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। কেউ যদি এখন খাদিজার গলা চেপেও ধরে, কেউ তা শুনবে না, দেখবে না, টের তো দূরের কথা। তো সোজা হেঁটে যাচ্ছে খাদিজা, এমনভাবে হেঁটে যাচ্ছে যাতে আন্দাজ যায়, চোখে আন্দাজ করে। তো বাম দিকে হাঁটার রাস্তায় সে ঢুকে যায়। সেই জায়গাটা জঙ্গলের মতো, রাস্তার দুপাশ, কিন্তু এখন চিনতে পারছে কোথায় সেদিন রেখেছিল তাবিজটা। তারপরেও আন্দাজ করে হিসাব করলো কোন দিকে সে রেখেছিল। যেই জায়গাটা হিসাব করে যেদিকে সে গেল সেদিকে কবর, নাকি পানি বোঝা একদম কঠিন। মানে এমন অবস্থায় বৃষ্টির পানি জমে গেছে যে কবরের লেভেল আর পানি কতটুক, সেটা কি কবরের লেভেল আছে কিনা বা এটা কি বেশি পানি, সেটা তিনি বুঝতে পারছিল না। তো খাদিজা মাটিতে আন্দাজে একটা কোপ দিল, কিন্তু পানি থাকায় সেই কোপ ওর চোখে মুখে কাদা পানি ছিটকে এলো। সাথে ওর চোখে কাটার খোঁচা লাগলো। চোখ দিয়ে তাকাতে পারছিল না। এদিকে কাঁধ হয়ে কোন দিকে উপরে গেছে ও বুঝতে পারছে না। চোখ হাত দিয়ে ডলে পরিষ্কার করতে যে কাদায় মনে হলো শুয়ের মতো কিছু বিঁধল। চিৎকার দিল ব্যথায়, কিন্তু কে শুনবে? ওই সময় খুক খুক করে কাশ দেওয়ার মতো শব্দ এলো খাদিজার কানে। সাথে সাথে খাদিজা আন্দাজে দিল দৌড়। মানে ওই মাটির ছিটা যখন আসছে তখন তার মুখের মধ্যে কাটার মতো লাগছিল। তো যাই হোক, কিন্তু রাস্তা খুঁজে সে পাচ্ছিল না ওই মুহূর্তে, কারণ দেখতেও পাচ্ছিল না প্রপারলি। অন্ধকারে বৃষ্টি আর আতঙ্কে কোন দিকে যাবে সে আসলে বুঝতে পারছে না। তাও একদিকে আকাশ বেশি দেখা যাচ্ছে দেখে সেদিকে দৌড় দেয়, কিন্তু পা পিছলে পড়ে যায় খাদিজা। সোজা যেয়ে পড়ে একটা কবরের উপর। উঠে দাঁড়াতে দাঁড়াতে ও দেখলো ও কবরস্থানের ভেতরে চলে আসছে, আরো ভেতরে, যেদিকে 200+ কবর আছে। মানে কবরস্থানের ভেতরে আরো বেশি গভীরে ঢুকে গেছে। লাফিয়ে উঠতে যাবে এমন সময় আকাশে বিদ্যুৎ চমকালে খাদিজা দেখতে পায় কেউ একজন দাঁড়িয়ে আছে খাদিজার সামনে। সেই খোলা এরিয়ার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে খাদিজা মেইন গেট কোন দিকে ছিল সেটা সে জানতো, এবং ওই দিক দিয়েই ধরে সে দৌড় দেয়। কিন্তু মেইন গেটের সামনে রাখা ছিল খাটিয়া, এমনভাবে রাখা যে রাস্তাটা বন্ধ করা। তো অন্ধকারে বৃষ্টির আলোয় স্টিলটা চকচক করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। খাদিজা দেখলো একটা লাশ রাখার পর যেভাবে খাটিটা ঢেকে রাখা হয় সেভাবে ঢাকা, উপর দিয়ে বিশাল বড় লাল গিলাফে ঢাকা। বাম দিক দিয়ে দিল দৌড় সে। 2বার পিছলে পড়ে যায় সে, তাও সে কবরগুলোর উপর দিয়ে দৌড় দিয়ে বের হয়ে আসার চেষ্টা করতে থাকে। কবরস্থান থেকে বের হয়ে আসার পর খাদিজা বোরকা খুলে ফেলে যাতে কেউ না বুঝতে পারে, দোষারোপ করতে না পারে। রাস্তা দিয়ে আসার পাশে বড় একটা মাছ চাষের পুকুর ছিল, আর সেখানে পানির মধ্যে বাচ্চা একটা দাপ পাচ্ছিল ওই পুকুরের মাঝখানে। সেই পুকুরের সামনে মসজিদ ছিল। পুকুরটা পার হওয়ার সময় খাদিজা দেখলো বাচ্চা ছেলেটা উঠে আসছে, পরনের কাপড় চিপড়াতে 7-8 বছরের বাচ্চা। হঠাৎ বলে উঠল, কিরে মাথারি, তাবিজ করবার গেছিলি? এইটা শোনার পর বুকের মধ্যে কামড় দিল খাদিজার। তখন ভালো করে খেয়াল করলো বাচ্চাটার মাথা অনেক বড়, এটা একদম স্বাভাবিক না। সেই বাচ্চাটা এবার ওর পেছনে হাঁটতে লাগলো এবং পেছন হাসছিল সে। খাদিজা দৌড় দিলে সেই বাচ্চাটা বলে, তোর তাবিজ তো আর দাঁড়ে, আয় কাছে আয়। খাদিজা দৌড় দিল, সে ছেলে লাফিয়ে কাঁধে উঠে যায় খাদিজার। একটা কামড় দেয় সেই বাচ্চাটা, কিন্তু খাদিজা ঝাড়া দিয়ে ফেলে দেয়। আর অনেক কষ্টে সে বাসায় ফিরে আসে। চোখ হাতে পায়ে সব জায়গায় আঘাতের চেয়ে এখন ভয় লাগছিল বেশি খাদিজার, কারণ সে এমন কিছুর সম্মুখীন হয়েছে যেটা সে বলতে পারছিল না। খাদিজার রাতে জ্বর আসে, গভীর রাতে বজ্রপাতের শব্দে ঘুম ভাঙে খাদিজার। ওর বুকে বসে আছে সেই বাচ্চাটা তখনই ওর মুখ চেপে ধরে আর চুলগুলো ধরে মাথা ঠুকানোর চেষ্টা করে। এরপর থেকে ওই পিশাচ ওকে ভয় দেখাচ্ছিল, আর শরীরটা তো খারাপ হবারই কথা। এসব শোনার পর খুব বিরক্ত বোধ করি আমি খাদিজাকে বলেছিলাম এই কাজগুলো করলে গুনাহ হবে, গজব আসবে, আর শাস্তি তো সে এখনই পাচ্ছে। সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আর আল্লাহর কসম খেয়ে সে বলেছিল, তওবা করে বলেছিল, ইবাদত করবে বলেছিল, আর এগুলা কিছুই করবে না, আর এই সব কিছুতে কোনো দিন জড়াবেও না। ওর কাজ আমি করব না, এটাই ছিল আমার নিয়ত। কিন্তু ওর কান্নার মধ্যে আমি মিথ্যা অভিনয় পাইনি। খাদিজা যে অনুতপ্ত ছিল সেটা আমি বুঝতে পেরে পরে আমি ওর হেল্প করি। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায় 1 মাসের মধ্যেই। এরকম ছোট ছোট বহু ইনসিডেন্ট আছে, অনেক অভিজ্ঞতা আল্লাহর রহমতে অনেক আছে।
থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি যে পরপর দুটো এপিসোডেই আমাদেরকে ঈদ স্পেশাল এপিসোডে ঘটনা লিখতে তো সময় লাগে, আমরা তো মানুষ। আর এক্সট্রিমলি সরি যে আমরা লাস্ট এপিসোডে আপনাদের সময় মতো দিতে পারিনি এপিসোডটা, তারপর আপনারা আমাদের সাথে ছিলেন। ছোট্ট একটা কথা বলবো, আমি যে জায়গায় কাজ করি সেখানের কথা। আমি অলরেডি কিছুদিন আগে সেই জায়গার কথা বলেছিলাম যে আমি যে জায়গায় কাজ করি সে জায়গার রোগীগুলো সব স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশনের পেশেন্টটা সব ওখানে। তো ওইখানে একজন মহিলা আছে যার বয়স হচ্ছে, ওনার জন্ম হচ্ছে 28শে জুলাই 1937, তার মানে তার বয়স হচ্ছে এখন থেকে 86 বছর। তার শরীরে তেমন কোনো শক্তি নাই। মানে আমি আপনাদের সত্য কথা বলি, আমাদের সেসব পেশেন্টগুলোর টেক কেয়ার করার লাগে আমি কোঅর্ডিনেট করছি, আমার আন্ডারে কিছু লোকজন কাজ করছে সেখানে। তো আমি যেটা দেখেছি, মাঝে মধ্যে তো আমার সেই রুমে যাওয়ার লাগে, যেহেতু ওই 23টা রুম আমার আন্ডারে। আমি যখন সেই রুমে যাই, সেই রুমে যাওয়ার পরে আমি ওর হাসি দেখি। একটা সময় ওর বিহেভিয়ার একরকম, আর একটা সময় ওর বিহেভিয়ার আরেক রকম। একটা সময় ও হাসে, আর একটা সময় হেল্প চায়, কার সাথে জানি কথা বলে। ওর হাতের আঙুলগুলো সব শক্ত হয়ে বাঁকা হয়ে মুঠ হয়ে যায়, পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যায়, যে তালুটা দিয়ে আমরা ফ্লোরে পা রাখি সেটা উঁচু হয়ে যায়, ও পা রাখতে পারে না। যে জায়গায় তালুটা উঁচু হয়ে অনেকটা ইউ শেপড হয়ে যায়, ও পা রাখতে পারে না। আমার কাছে ওই মুহূর্তে মনে হয় যে ওর সাথে জিন আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আমি আপনাদের কয়েকদিনের মধ্যে সেখানে হয়তো আমি মোবাইল ফোন নিয়ে তো ঢুকতে পারবো না, আমি তো রেকর্ড করে আমি বের শোনাতে পারবো। ও কথা বলে একটু ডিফারেন্টভাবে। ওর যেখানে খাট সেটার নিচে অনেকগুলো ম্যাট্রেস আছে, যাতে ও পড়ে গেলে ও ম্যাট্রেসের উপরে পড়ে। 4-5টা ম্যাট্রেস আছে ফ্লোরের মধ্যে, রুমের মধ্যে। তো একদিন দেখলাম যে ও হেল্প করে চিৎকার করছিল। তা আমি দরজা নক করলাম, ও খুব বাজে গালি দিচ্ছিল আমাকে, খুবই বাজে গালি দিচ্ছিল। আমি যখন দরজা নক করলাম, আমি জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো? ও আরও বাজে গালি দিচ্ছিল। কিছুক্ষণ পর ভুলে যায়, কিন্তু সেদিন ভুল ছিল না, বাজে গালি দিচ্ছিল কন্টিনিউয়াসলি। তো ও পড়েছিল হচ্ছে ফ্লোরের মধ্যে, মানে ওই ফোমের মধ্যে। ফোম বলতে হচ্ছে ম্যাট্রেসের মধ্যে, এয়ার ব্যাগ ম্যাট্রেস বলে এটাকে। তো এই ম্যাট্রেসগুলা থেকে ওর খাটটা উঁচু নিচু করা যায় সে আমাদের হসপিটালে। তো ওর খাটটা ছিল 1 হাতেরও কম নিচে ডিস্টেন্সে মাটির সাথে, যে কেউ উঠে যেতে পারবে খুব ইজিলি। কিন্তু সে তো বয়স্ক মানুষ, সে তো উঠতে পারে না। আমরা কি করলাম, নর্মালি আমি একাই ওকে উঠাতে পারবো, মানে এটা আমাদের অত লিগ্যাল পারমিশন নাই। কিন্তু কিছু সার্কামস্টেন্স আমরা ওকে 3-4 মিলেও পারি না ওর সাথে। 86 ইয়ার্স ওল্ড লেডি, কিন্তু বলছি পারি না একদম। ও খামচি দিয়ে হাত পা ছিলে ফেলে 1 নম্বর। ওর হাতের শক্তির সাথে আমরা পারি না। এই মহিলার ওজন হচ্ছে মাত্র 46 কেজি। সে বিছানার মধ্যেই থাকে, ছোট হয়ে আছে, অথচ কি পরিমাণ শক্তি আপনাদের বুঝাতে পারবো না। আমার কাছে মনে হয় সেই রুমে জিন আছে। তো আমি তাকে একজনের সাথে পরিচয় করতে পড়াতে ভেতরে নক করে ঢুকি। পরিচয় করানোর সময় একটা সময় বুঝতে পারলাম যে তার মুড ভালো না, তাকে আমি চলে যেতে বললাম। আমি জাস্ট কিচ্ছু না, আমি জাস্ট সত্যি কথা বললাম, আমি জাস্ট সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ার সাথে সাথেই দেখলাম সেই মহিলা একদম চুপ হয়ে গেল। এত তাড়াতাড়ি তার মুড নর্মালি চেঞ্জ হয় না। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি এটা কি পড়লাম, সামথিং জিব্রিশ। সে আমাকে একটু ডিপ যে কি এটা কি ধরনের ওয়ার্ডস পড়লাম, আমার সাথে ইংলিশে কথা বলো। আমি বললাম যে না, আমি জাস্ট একটু দোয়া পড়লাম আমাদের ওয়েতে, তোমাকে কিছু বলি নাই। বলছে না তুমি কোরআন শরীফের দোয়া পড়ছো, তুমি কোরআন শরীফের সূরা পড়ছো। আমি জিজ্ঞেস করলাম তুমি কোরআন শরীফের ব্যাপারে জানো? বলে নো, আমি কিছু জানি না। তাই উনি কোরআন শরীফের ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু আমাকে বললো যে তুমি কোরআন শরীফ পড়ছো। তো আমার পরে খটকা লাগে, কাউকে বলতে পারিনি, বলার সুযোগ হয়নি, কারণ আমি এটা নিয়ে কনফাইন্ড কোনো ডিসিশনে যেতে পারছি না। তারপরও আমি চেষ্টা করবো আপনাদেরকে ওর ভয়েস রেকর্ড করে নিয়ে আসার। যখন আমি কথা বলবো আমার সাথে কনভারসেশনটা আমি রেকর্ড করবো, আপনারা সত্যি শুনলে অবাক হবেন। তো এইটা ছিল জাহিদ ভাইয়ের ঘটনা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, শেষ পর্যন্ত থাকবার জন্য। আসলে এই ধরনের সার্কামস্টেন্সে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতেই হয়, কারণ আপনারা সবসময় রাত জেগে আমাদের ঘটনাগুলো শোনেন। আপনাদের যদি সাপোর্ট থাকে আমরা আরও আগাবো, এবং অনেক ভয়ঙ্কর ঘটনার লিস্ট আপ হচ্ছে। আমাদেরকে আপনাদের সাথেও থাকতে হবে, হেল্প করতে হবে, এবং আমাদের সাথে থেকে আমাদের ভৌতিকতাকে এগিয়ে নিতে হবে। আপনাদেরকে যারা ধন্যবাদ, ওই দিন যারা অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করেছেন, ওদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজ আমাদের 176তম এপিসোড শেষ করছি। ইনশাল্লাহ 177তম এপিসোডে আবারও আপনাদের সাথে সব দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই সাবধানে থাকবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন সোহেল রানা, এটা তার ছন্দ নাম। তার বাড়ি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি নদী কেন্দ্রিক একটি গ্রামে। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবে ঘটনাটা শেয়ার করতেছি। ঘটনাটা 2012 সালের সেপ্টেম্বর মাসের। আমি পেশায় জেলে ছিলাম এবং ছোটবেলা থেকেই মেঘনা নদীতে মাছ ধরতাম। সেই সময় আমি প্রায় নদীতে একাই মাছ ধরতে যেতাম, কারণ একা গেলে লাভের অংশ কাউকে দিতে হতো না। তো বর্ষার শেষের দিকে ইলিশের মৌসুম থাকায় প্রায় রাতেই নদীতে সময় কাটতো। তো ঘটনার দিন সন্ধ্যার পর নৌকা নিয়ে মেঘনার একটা শাখা অংশে চলে যাই। জায়গাটা পরিচিত ছিল, আগে অনেকবার সেখানে মাছ ধরেছি। তো রাত বাড়ার সঙ্গে সঙ্গে জালে ভালো মাছ উঠতে শুরু করে। মাঝরাতের পর নৌকায় তলায় রাখা ঝুড়ি প্রায় অর্ধেক ভরে যায়, এত পরিমাণ মাছ পেয়েছিলাম। রাত আনুমানিক 2:30টার দিকে হঠাৎ খেয়াল করি নদীর উপরে হালকা কুয়াশা নামতে শুরু করেছে। বিষয়টা স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি কুয়াশা শুধু আমার আশেপাশেই ঘন হচ্ছে। নদীর অন্য অংশে পরিষ্কার দেখা গেলেও নৌকার চারপাশে যেন একটা বৃত্তের মতো কুয়াশা জমে আছে। আমি জাল তোলার কাজে ব্যস্ত ছিলাম। এর কিছুক্ষণ পর নৌকার ডান পাশের পানিতে ছোট ছোট ঢেউ তৈরি হতে দেখি। মনে হচ্ছিল যে কেউ বা কিছু পানির নিচ থেকে সমান গতিতে এগিয়ে যাচ্ছে। বড় মাছ হলে এরকম উপরে ওঠার কথা না, কিন্তু কিছুই উপরে উঠতেছিল না। প্রায় 10 মিনিট ধরে একই ঘটনা চলতে থাকে। তো এরপর আমি হঠাৎ লক্ষ্য করি নৌকার পাশে ভেসে থাকা একটা খালি প্লাস্টিকের বোতল স্রোতের বিপরীত দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে। মেঘনার মতো নদীতে এমনটা আমি আগে কখনো দেখিনি। এরপর কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ভোরের আগে শেষবারের মতো আমি জাল তুলতে গিয়ে দেখি যে জালের একটা অংশ অদ্ভুতভাবে পেঁচিয়ে গিয়েছে কোনো কিছুর মধ্যে। তো জালটা খুলতে গিয়ে একটা বিষয় আমার চোখে পড়ে, সেটা হচ্ছে যে জালের সঙ্গে একটা পুরনো নীল রঙের রেইনকোটের অংশ আটকে আছে। রেইনকোটটা অনেক পুরনো হলেও কাপড় পুরোপুরি নষ্ট হয়নি। তো আমি বিষয়টা তেমন গুরুত্ব দেইনি। রেইনকোটটা ফেলে দিয়ে আমি জালটা ঠিকঠাকভাবে নৌকায় নেই এবং ভোরের আগেই বাড়ি ফিরি, এবং বাড়ি ফিরে দেখা যায় যে সেই মাছগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করি এবং বাসায় এসে ঘুমিয়ে পড়ি। তো পরের দিন বিকালে পাশের গ্রামের এক পরিচিত জেলের সঙ্গে দেখা হয়। কথা বলতে বলতে সে জানায় যে কয়েক বছর আগে তাদের গ্রামের একজন জেলে নাকি ঝড়ের রাতে নদীতে নিখোঁজ হয়। তো নর্মালি জেলেদের সাথে জেলেদের দেখা হলে যে কোনো গল্প বা ঘটনাগুলো শেয়ার করা হয়, নর্মালি তারা ওইভাবে শেয়ার করতেছিল। তো ওই লোকটা বলে যে লোকটা নাকি সবসময় নীল রঙের রেইনকোট পরতো। যে লোকটা নিখোঁজ হয়েছিল তিনি নাকি সবসময় নীল রঙের রেইনকোট পরতো। তো কথাটা শুনে আগের রাতে জালে আটকে থাকা রেইনকোটটার কথা মনে পড়ে। তবে এটিকে কাকতালীয় ঘটনা ভেবে এই বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করি। তো 2 রাত পর আবার একই জায়গায় মাছ ধরতে যাই। সেদিন নদীতে অন্য কোনো নৌকা ছিল না। রাত প্রায় 3টার দিকে হঠাৎ আমার নৌকার পিছনে আরেকটা নৌকার শব্দ শুনতে পাই, কিন্তু ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পাইনি, কোনো ধরনের নৌকা আমি দেখতে পাইনি। তো কয়েক মিনিট পর আবার একই শব্দ। এবার মনে হলো শব্দটি ঠিক আমার নৌকার পাশ থেকে এসেছে। আমি হারিকেন উঁচু করে চারপাশে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই আমি দেখতে পেলাম না। কিন্তু ঠিক তখনই নদীর পানির উপরে ভাসতে থাকা একটা জিনিস আমার চোখে পড়ে। সেটি ছিল একটি বাঁশের তৈরি মাছ ধরার খাঁচা, যেটাতে মাছ ধরে আর কি সেই খাঁচার মধ্যে রাখা, এই ধরনের একটা খাঁচাটা ধীরে ধীরে আমার নৌকার দিকে এগিয়ে আসতেছিল। আর সেটি দেখার পর আমার মনে একটা বিষয় আসে যা আমি আগে কখনো কাউকে বলিনি, কারণ সেই খাঁচাটা আমি এর আগেও একবার দেখেছিলাম অনেক বছর আগে। তো সেই বাঁশের তৈরি মাছ ধরার খাঁচাটি দেখেই আমার অনেক বছর আগের একটা ঘটনা মনে পড়ে যায়। ঘটনাটা ছিল এরকম। তো 2009 সালের দিকে একই এলাকায় একজন জেলে নিখোঁজ হয়। নাম ছিল কামাল হোসেন। তিনি আমাদের আত্মীয় ছিলেন না, তবে নদীতে মাছ ধরার কারণে সবাই তাকে চিনতো, আমিও এই কারণে তাকে আমি চিনতাম। তো নিখোঁজ হওয়ার পর তার নৌকা কয়েকদিন পরে উদ্ধার করা হয়েছিল, কিন্তু মানুষটাকে আর পাওয়া যায়নি। সেদিন তার নৌকায় যে কয়েকটা জিনিস পাওয়া গিয়েছিল তার মধ্যে একটা ছিল ঠিক এমন ধরনের খাঁচা যেমনটা আমি এখন দেখতেছি। তো নদীতে এমন খাঁচা অনেকেরই থাকে, তবুও অদ্ভুতভাবে বিষয়টি মাথায় ঘুরতে থাকে। রাতে বাকি সময়ে আর কিছু ঘটেনি, শুধু এই খাঁচাটাকে ভেসে আসতে দেখেছিলাম এবং আমি পরে বাড়ি ফিরে আসি। তো পরের দিন সারাদিন বৃষ্টি হয়, তাই নদীতে যাওয়া হয়নি। তো
তারপরে দিন রাতে আবার আমি মাছ ধরতে যাই। সেদিন আকাশটা মোটামুটি ভালো ছিল। তো সেদিন নদীর পানি ছিল অস্বাভাবিক শান্ত, বাতাসও ছিল খুব কম। প্রায় রাত প্রায় 2টার দিকে জাল ফেলে অপেক্ষা করতেছিলাম। তো হঠাৎ খেয়াল করি আমার নৌকা ধীরে ধীরে একদিকে সরে যাচ্ছে। প্রথমে মনে হলো যে স্রোতের কারণে হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পর বুঝতে পারি নৌকার নিচে যেন কিছু একটা চাপ দিচ্ছে। নৌকার এক পাশে অল্প অল্প করে কেঁপে উঠতেছিল। আমি নিচের দিকে হারিকেনের আলো ফেলি এবং পানি ঘোলা থাকার কারণে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরপর প্রায় 20 মিনিট সবকিছুই স্বাভাবিক থাকে এবং সেই সাথে আমি হঠাৎ করে দূরে একটা নৌকায় একটা আলো দেখতে পাই। তো নদীতেও অন্য কাউকে দেখে আমার স্বস্তি লাগে, ভয়টা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর বিষয়টি অদ্ভুত মনে হয়। আলোটি একই জায়গায় স্থির ছিল, কোনো নড়াচড়া নেই, কোনো বৈঠার শব্দ নেই। নর্মালি নৌকা কিন্তু এক জায়গায় থাকে না। দেখা যায় যে মাছ ধরার প্রয়োজনে হোক, অন্য কোনো প্রয়োজনে হোক, দেখা যায় নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, কিন্তু সেই নৌকাটা সেখানেই স্থিরভাবে যেন দাঁড়িয়ে আছে। তো আমি এটা স্বাভাবিকই নিয়েছিলাম এবং পরে আমি মাছ ধরার কাজ চালিয়ে যেতে থাকি। প্রায় আধা ঘন্টা পর আবার তাকিয়ে দেখি যে আলোটি সেই আগের জায়গায় নেই। এটা মনে হচ্ছে যে এখন তার অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু আমি সেটি এগিয়ে আসতে দেখিনি। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে আসলো আমি যেন বুঝতে পারলাম না। তো রাত প্রায় শেষের দিকে আমি সিদ্ধান্ত নিই যে আর মাছ ধরবো না। যেহেতু মোটামুটি মাছ পেয়েছি, তো জাল গুটিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নেই। ঠিক তখন জালের একটু অংশ অস্বাভাবিক ভারী মনে হচ্ছিল যে বড় কোনো মাছ আটকে গেছে জালের মধ্যে। ধীরে ধীরে টেনে উপরে তুলতে থাকি, কিন্তু জাল উপরে উঠতেই দেখি মাছ নয়, একটি পুরনো লাইফ জ্যাকেট জড়িয়ে আছে। তো জ্যাকেটটা কাদায় মাখা ছিল, সামনের অংশে কিছু একটা লেখা ছিল, মনে হচ্ছিল যে কারোর নাম। তো তিনি দেখলেন যে নামটা হলো কামাল নামে লেখা, যে জ্যাকেটের মধ্যে কামাল লেখা। তো আমি কিছুক্ষণ জ্যাকেটটির দিকে তাকিয়ে থাকি। তবে অদ্ভুতভাবে আমার মনে হয় যে আবার যে সেই কামাল হোসেনের কথা, যেটা একটু আগে আমি যে ঘটনাটা বললাম। তো আমি সকালে বাড়ি ফিরি এবং জ্যাকেটটা বাসায় নিয়ে আসি, পরিষ্কার করি। তো ভিতরে আমি একটা সেলাই করা অংশ দেখতে পাই এবং সেই সেলাই করা অংশ যখন আমি ভালোভাবে লক্ষ্য করি, দেখতে পাই যে সেই সেলাই করা অংশের ভিতরে একটা কাগজ ছিল। এটা একটা চিরকুটের মতো, যেটা পলিথিনের ভিতরে ভাঁজ করা অবস্থায় ছিল, যার কারণে ভিতরে পানি ঢুকতে পারেনি এবং এটা নষ্ট হতে পারেনি। দেখা যায় যে অনেকদিন আগে হয়তোবা চিরকুটটা ছিল, যার কারণে চিরকুটটা মোটামুটি স্যাঁতসেঁতে এবং খুবই হালকা ছিল। এবং তিনি দেখেন যে সেখানে আহ, কিছু একটা লেখা ছিল, যেটা আসলে তিনি বুঝতে পারতেছেন না, যেহেতু তিনি পড়তে জানেন না। তো পরবর্তীতে তিনি সেই চিরকুটটা, যারা আসলে শিক্ষিত, তো তাকে আমি দেখাই এবং তাকে দেখানোর পর তিনি বলেন যে আসলে এটা আমার একটা চিরকুট ছিল, যে চিরকুটটা তিনি হয়তো কাউকে পাঠানোর জন্য তো লিখে রেখেছিলেন, কিন্তু এটা আসলে সত্যটা পরবর্তীতে জানা যায়নি যে এটা কাকে তিনি পাঠাতে চেয়েছেন, বা এটা আমি আসলে খুঁজে পাইনি বা কারোর সাথে কথা বলে আমি জানতে পারিনি। দর্শক ভাই, এরপরে আমি তারপরের দিন আবার পুনরায় মাছ ধরতে যাই এবং মাছ ধরতে যেয়ে যেটা সম্মুখীন হই, সেটা আমার জীবনটা যেন বদলে দেয়। আমি সেদিন দেখতে পাই যে একটা নৌকা আমার দিকে এগিয়ে আসতেছে। রাত তখন প্রায় 3টা বাজে এবং আমি নর্মাল ভেবেছিলাম, কারণ প্রতিদিনই তো মানুষ এই মেঘনা নদীতে কতজনই তো মাছ ধরতে আসে, হয়তো বা এরকম করে কেউ একজন মাছ ধরতে এসেছে। কিন্তু আসলে ভাই, ওই সেই নৌকাটা যখন তার কাছাকাছি আসে, আমার কাছাকাছি আসে, তখন আমি দেখতে পাই যে নৌকার মধ্যে কেউ নেই, কিন্তু নৌকার মধ্যে জাল আছে, একটা হারিকেন আছে। মানে একজন মানুষ মাছ ধরার জন্য যা যা সামগ্রী দরকার বা যে জিনিসগুলো দরকার সবকিছু নিয়ে নৌকা নিয়ে বের হলে যেরকম হয় সেরকম নৌকার মধ্যে সবকিছু আছে, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। আমি এটা দেখে বেশ অবাক হয়ে গেলাম এবং মোটামুটি ভয়ও পেয়ে গেলাম যে অবশ্যই এখানে কোনো না কোনো মানুষ ছিল, কিন্তু এখন সে সেই মানুষটাকে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, তিনি হলো কিছুটা ভয় পেলেন এবং পরবর্তীতে তিনি মাছ ধরায় মনোনিবেশিত করলেন। কিন্তু রাসেল ভাই, তিনি মাছ ধরতে ধরতে একসময় তিনি দেখেন যে তার জালটা প্রচুর পরিমাণ টান পড়তেছে এবং তিনি ভেবেছিলেন যে হয়তোবা জালের মধ্যে অনেকগুলো মাছ ধরা পড়েছে। তো তিনি জাল যখন তুলতে যাবেন, সে সময় প্রচন্ড পরিমাণ টান পাচ্ছিলেন। তিনি তার মাছ ধরার লাইফে আমার মাছ ধরার লাইফে আমি আসলে কখনোই এই ধরনের এত টান অনুভব করি নাই।
তো পরবর্তীতে আমি জালটা টানতে থাকি এবং এক পর্যায়ে যখন প্রায় জালটা প্রায় টানার শেষের দিকে, সে সময় আমি আরো প্রচন্ড পরিমাণ চাপ অনুভব করতেছি। মনে হচ্ছে যে জালের মধ্যে বড় কিছু বা অনেক বড় বড় মাছ আটকা পড়েছে। তো আমার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমি জালটা উপরে তুলে নিয়ে আসি এবং রাসেল ভাই যেটা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার জালের মধ্যে কোনো মাছ নেই, শেষের অংশে কোনো মাছ নেই। সেখানে আমি দেখতে পাচ্ছি একটা মানুষের দেহ। সেই মানুষটা খুবই কঙ্কালসার, মনে হবে যে তার ওজন হয়তো বা 35 কেজি 40 কেজি হবে, এতই কঙ্কালসার একটা মানুষ ছিল। এবং তার শরীরে একটা লাইফ জ্যাকেট পরা। কিন্তু এই লাইফ জ্যাকেট পরা থাকার পর সেই মানুষটা কিভাবে মারা গেল আমি কখনোই এটা বুঝতে পারতেছি না। এবং সেই মানুষকে যখন জালে উঠে আসে আমি আসলে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং কি করব আমি বুঝতে পারতেছিলাম না। আমি এক প্রকার দেখা যায় যে অজ্ঞান হয়ে যাব, এই ধরনের একটা অবস্থা। কারণ মাঝ নদীতে একটা লাশ পাওয়া কিন্তু রাসেল ভাই, এটা কখনোই ভালো কথা নয়, এটা অবশ্যই অনেক ভয়ের একটা বিষয়। তা আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং সেই সাথে সাথে লাশটাকে ধাক্কা দিয়ে নৌকার থেকে ফেলে দিই। এবং ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জালটা যেহেতু জড়িয়েছিল, পরবর্তী রাসেল ভাই আমি জালটা সেখানেই ফেলে দিয়ে বাসার দিকে নৌকাটা রওনা দিই এবং সহি সালামতে আমি বাসায় পৌঁছাই। এবং সেদিনে যে মাছগুলো আমি পেয়েছিলাম সেগুলো বিক্রি করা হয়নি। এবং রাসেল ভাই এরপরে আমি অনুভব করি যে আমার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর এসেছে। তো এরপরে একজন ডাক্তারকে দেখাই কিন্তু কোনোভাবেই জ্বর সারতেছে না। এবং পরবর্তীতে একজন হুজুরকে দেখানো হয় এবং তিনি বলেন যে তুমি আসলে আকস্মিকভাবে একটা লাশকে দেখে ভয় পেয়েছো, যার কারণে তোমার এই শরীরে এই ধরনের এফেক্ট হয়েছে বা জ্বর এসেছে, সমস্যা নেই, এটা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রাসেল ভাই সেই হুজুরের কথা অনুযায়ী দেখা যায় 2 দিন পরে সবকিছুই স্বাভাবিক হয় এবং আমার জ্বরটাও চলে যায় এবং আমি একদম সুস্থ হয়ে যাই। তো জীবিকা নির্বাহের জন্য আমি পুনরায় মাছ ধরতে যাই ঠিক 3-4 দিন পরে। এবং রাসেল ভাই আমি একই রকম ভাবে একটা নৌকা দেখতে পাই যে রাত 3টার থেকে, যে নৌকাটা আমার নৌকা থেকে অনেক দূরে স্থিরভাবে আছে। সেই নৌকাটা কোনো নড়াচড়া করতেছে না, একই জায়গায় আছে। তো আমার কাছে বেশ অবাক লাগে এবং আগের কথাগুলো মনে পড়ে। এরপর রাসেল ভাই আমি দেখতে পাই যে ওই নৌকাটা ধীরে ধীরে আমার নৌকার কাছে এসেছে এবং একইভাবে আমি নৌকার মধ্যে কাউকে দেখতে পাই না। সেখানে মাছ ধরার জন্য একটা জাল আছে, একটা হারিকেন আছে আলোর জন্য, কিন্তু কোনো মানুষ নেই। তো এটা দেখে আমার গত 3-4 দিন আগে যে আমার সাথে ঘটনা ঘটেছিল, আমি যেটা দেখেছিলাম একই রকম, সেটার কথা মনে পড়ে এবং আমি প্রচন্ড পরিমাণ ভয় পাই। এবং আসলে সেদিনের মতো আমি মাছ ধরা বাদ দিয়ে সেদিন যতটুকু পেয়েছি ওটুকু নিয়ে বাসায় চলে যাই। তো সেম টু সেম ভাবে রাসেল ভাই আমার সাথে এইভাবে প্রায় 7 দিন ঘটনা করতে থাকে। এবং 7 দিন পর রাসেল ভাই আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি, আমি বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। এবং পরে যখন একজন ডাক্তারকে নিয়ে আসা হয় এবং ডাক্তার বলেন যে আমার শরীরে কোনো রোগ নেই, এটা অন্য কিছু হতে পারে। তো পরবর্তীতে পরিবারের লোকজন আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজ জানায় যে আসলে আমার উপর একটা নাকি খারাপ জিন আসর করেছে। তো পরবর্তীতে সেই জিনটাকে যখন হাজির করা হয় এবং জিজ্ঞেস করা হয় যে তুমি একে কষ্ট দিচ্ছ কেন, আমাকে কষ্ট দিচ্ছ কেন, এটা যখন জানানো বলা হয় সেই জিনটাকে, তখন সেই জিনটা বলে যে আমি নাকি তাকে লাথি দিয়েছি। তো এখানে তান্ত্রিক জিজ্ঞেস করে যে তোমাকে আবার লাথি দিল কিভাবে? বলে যে আমি পানির মধ্যে ছিলাম, ও জালে আটকা পড়েছিলাম, সে জালটা টেনে তার নৌকায় তুলেছিল আমার দেহ সহ, কিন্তু সে আমাকে সম্মান না দিয়ে আমাকে ধাক্কা মেরে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি একে শাস্তি প্রদান করবো। তো আসলে ভাই তখনই মনে পড়ে আমার যে হ্যাঁ আমি আসলে তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম কারণ ভয়ে, যার কারণে আমি আসলে প্রচন্ড ভয় পেয়েছিলাম। তো এরপরে ওই তান্ত্রিক বলে যে দেখো সে তো জানে না যে এটা তুমি ছিলে, এটা সাধারণ মানুষ ভেবেছিল, মানুষের দেহের মতো ছিল, যার কারণে সে এই কাজটা করেছে। তো তুমি এর ক্ষতি করতে পারো না, সে তো এটা ইচ্ছাকৃতভাবে করে নাই, তুমি চলে যাও। কিন্তু প্রথমত সেই জিনটা রাজি হচ্ছিল না এবং পরবর্তীতে সে রাজি হয় এবং সে চলে যায়। তো এরপর আসলে আমি অনেকদিন পর সুস্থ হয়ে যাই, একদম স্বাভাবিক। কিন্তু রাসেল ভাই সেই দিনে এতটা পরিমাণ ভয় পেয়েছিলাম যে এরপর আমি আসলে মাছ ধরার সাহস আর পাইনি। আর বিশেষ করে রাতের বেলা আর কখনোই মাছ ধরতে সাহস পাইনি। দিনের বেলায় মাছ ধরতে যেতাম, রাতের বেলা গেলেও আমি কখনো একা যাইনি, পরে গ্রুপিং হয়ে আশেপাশে যে জেলেরা ছিল তাদের সাথে গ্রুপিং হয়ে আমি মাছ ধরতে যেতাম, কিন্তু কখনোই
একা একা মাছ ধরতে যাওয়ার আমি সাহস পাইনি। রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। ঘটনা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন। আমার নাম সোহেল, এটা ছন্দ নাম, সঙ্গত কারণে আমি আমার নামটা শেয়ার করতেছি না। বাড়ি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি নদীকেন্দ্রিক গ্রামে। যারা চরফ্যাশন এলাকায় ঘটনা শুনতেছেন তারা হয়তো বা এই ঘটনার সম্পর্কে হয়তো নতুন কোনো ঘটনা জানতে পারবেন। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রাসেল ভাই এইভাবে শেষ করেছেন সোহেল ভাই আমাকে ঘটনাটা শেয়ার করে। আমি চেষ্টা করেছি ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। আমি জানি না ঘটনাটা কতটুকু গুছিয়ে বলতে পেরেছি তার মতো করে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করবো নতুন নতুন ঘটনাগুলো আপনাদের মাঝে পুনরায় নিয়ে আসা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জানাতে চলে আসছি। আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই। ওদের বাসা হচ্ছে উত্তরায়। আমি উত্তরার কথাটা বললাম, উত্তরা একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8তলা 9তলায় সে বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে, এরকম কিছু উনি কখনো কল্পনা করেন নাই, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই। তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে, হ্যাঁ না, যিনি বলেছেন তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবেই ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, বা এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলো দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11 থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে যায়, তুই ঘুমাচ্ছিস না কেন? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন? তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরটা লক করে যাও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার ওরা বন্ধ করে শোনো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে সে বলে, আম্মা তুমি ঘুমাই যাও, তো আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, দিয়ে নক করছে কি জানি। তখন সে বললো, আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে তবে ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো। তো বাসা তো পুরো আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভালো লাগছে না আমার সময়, পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে, সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না। কে চেপে ধরছে মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে, আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না। আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র সে শুরু বেটে আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মহিলা ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল। অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো, তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ।
অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট টোট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। সে তার মাকে তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ 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 দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাথার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতে থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো, এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা, তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল, এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানো, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো তার খাটের পাশেই জানালা। সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা, মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশে কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তার দৌড়ে তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে তার আর একার ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই বা তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ। তার ভাইকে ডাকলো, তার ভাই বললো যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে, পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বলে যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না ফালাক আর নাস পরে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক লোকের সাথে সেই লোক দেখা করে আফরিনের ভাই। দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর।
আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারও ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিলেন মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নিব, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা, এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে, সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারো কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিন আপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি, আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ডগুলার, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে, আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি, মানে ওই ফোন দেয় মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয় নাই। পরে জানতে পারে, কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নো রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি এক কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে।
তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের এই ক্ষতি করার চেষ্টা করছে তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই। উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে এটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয় এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোক তাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কি, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি, আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু একটা কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে পাশার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমনভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই, এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করছে, কান্না করা অবস্থায় বলে যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে, তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তো তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্টবারের মতো দেখতে পেলাম না, এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় তার সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। তাই মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই, যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। এইটা ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আমি সিফাত জাবের। তো আজকে আপনাদের মাঝে কিছু ঘটনা নিয়ে হাজির হয়েছি। তো ঘটনা শুরু করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে চাই ঘটনাটির। তো ঘটনাটি আসলে আসলে ঘটনাটি না, ঘটনাগুলো আমি বেশ কিছু ঘটনা একসাথে করে শেয়ার করার চেষ্টা করব আপনাদের মাঝে, যেহেতু ঘটনাগুলো একটি জায়গা কেন্দ্রিকই, এবং সে জায়গা নিয়ে আমি কিছু ঘটনা এর আগেও আপনাদের সাথে বিচ্ছিন্নভাবে শেয়ার করেছি, কিন্তু আজকে চেষ্টা করব সবগুলো একসাথে বলতে। তো ঘটনাটা আসলে ঢাকার শহরের খুব কাছেই একটি এরিয়াতে একটি বাড়িকে কেন্দ্র করে। তো বাড়িটা সম্পর্কে বলতে গেলে বাড়িটা প্রায় বিশাল বড়, প্রায় 80 বিঘা জায়গার উপর অবস্থিত, এবং সেখানে বেশ কিছু আর কি একটা বড় পরিবারের বসবাস বলা যায়, এবং যার যার নিজস্ব ঘর বাড়ি সেখানে আছে সেই জায়গাটার ভিতরে, বাট সেটা সারাউন্ডেড, তাদের একটা নিজস্ব বাউন্ডারি করা এরিয়া আর কি, বাট সবাই একই জায়গার উপরেই থাকে আর কি। তো জায়গাটা সম্পূর্ণই বলতে গেলে গাছপালায় ঘেরা, অনেক বড় বড় পুরাতন গাছ সেখানে আছে। এবং বাড়িটার যদি একটু বর্ণনা দিই তাহলে বলতে গেলে বাড়িটাতে ঢুকতে গেলে প্রথমে তাদের যে মূল ফটক, তো সেখান থেকে ঢোকার পরে একটি লম্বা রাস্তা চলে গিয়েছে একদম সেই জায়গা শেষ মাথা পর্যন্ত, এবং তার ডানে বামে বিভিন্ন পরিবারের বসবাস, একই ফ্যামিলির এবং বংশে কিন্তু আলাদা আলাদা পরিবার। তো তাদের সেখানে প্রত্যেকের সাথেই কম বেশি বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটে এসেছে, এবং এটা বলতে গেলে অনেকটা তাদের কাছে এখন নর্মাল বিষয় হয়ে গেছে যে আর কি এগুলা ঘটবেই, তারা এটার সাথে আর কি অনেকটা ইউজ টু হয়ে গেছে। তো যে আমি যে রাস্তাটার কথা বললাম, তো একটা পর্যায়ে যে রাস্তা থেকে আরেকটা রাস্তা ডান দিকে চলে গিয়েছে, এবং সেটাও একদম সেই শেষ মাথা পর্যন্ত, সেই জায়গাটা শেষ মাথা পর্যন্ত চলে গেছে, এবং সেই জায়গাটা শেষ মাথা হলো একটা বিশাল আকৃতির পুকুর আছে, এবং পুকুরটাও চারদিকে অনেক পুরাতন বড় বড় গাছে ঘেরা, এবং অনেকটা আর কি দিনের বেলাও অনেকটা ভয় লাগে সেখানে যেতে, এরকম পরিবেশ সেখানে, আর খুব একটা মানুষজনও সেখানে যায় না।
তো প্রয়োজন ছাড়া। তো আম, শুরুতে শুরুতে আমি আপনাদেরকে সেই পুকুরটা নিয়েই কিছু কথা বলি। সেখানে আমার নিজের সাথেও ঘটে যাওয়া ঘটনা আছে, এবং সেটা আমার কোনো এক আত্মীয়র বাড়ি। তো আমার সেখানে যাওয়া হয় মাঝে মাঝে, এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন ঘটনা শুনেছি তাদের থেকে। তো সেই পুকুরের যে ব্যাপারটা, তো পুকুরটা তো অনেক পুরাতন, সেই বাড়িটাই আসলে অনেক পুরাতন, অনেক আদি, এবং সেখানকার গাছগুলো দেখলেই বোঝা যায় এটা কত আগের জায়গা। তো অনেক শত বছর পুরাতন গাছ সেখানে আছে। তো সে পুকুর নিয়ে প্রথম যে ঘটনাটা, সেটা হচ্ছে সেই পুকুরের ওই পারে কোনো বাউন্ডারি নেই। তো আলটিমেটলি ওই পারে অন্য মানুষের বসতি আছে, অন্যদের বাসা আছে। তো তারাও মাঝে মাঝে পুকুরটা ব্যবহার করে। তো যে ঘটনা ঘটে, সে বাড়িতে এক মহিলা ফজরের আজানের আগে উঠে সে পুকুরে অজু করতে যায়। তো তখনও ফজরের আজান দেয়নি, এরকম একটা সময়, রাত, গভীর রাত। তো সে উজু করতে যেয়ে দেখে পুকুরের মাঝে একটি বড় বিশাল আকৃতির একটা মানুষ টাইপের দেহ ভাসছে, এবং সেটা আসলে ছিল একটি স্কন্ধকাটা। আমরা স্কন্ধকাটা নামেই সেই জিনিসটাকে চিনি, কোন একটা ক্রিয়েচার। তো স্কন্ধকাটার যদি একটু বর্ণনা দিই, সেটা হচ্ছে ওদের হলো মাথা থাকে না, এবং চোখগুলো বুকের মধ্যে থাকে, এবং জল জল করে আর কি, রাতের বেলাও চলে। তো এটা সেখানকার একটা মিথ টাইপের বা কোনো একটা ক্রিয়েচার, এটা সেখানকার মানুষজন বা আমরাও জিনিসটা এভাবেই চিনে থাকি। তো যে ঘটনা ঘটে, যে সেই স্কন্ধকাটা সে পুকুরের ঠিক মাঝ বরাবর বাতাসে ভাসছে পানির উপরে। তো সেই মহিলা যখন অজু করতে যায় এবং সেটা দেখে, দেখার সাথে সাথে ওটার সাথে তার আই কন্টাক্ট হয়, এবং সেই জিনিসটা তাকে কাছে ডাকে, ইশারা করে ডাকে, এবং ওই মহিলা সেটা দেখে সাথে সাথেই অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এবং একটু পরে যখন বাসার লোকজন তার কোনো খোঁজ পাচ্ছে না, তো তখন সেখানে যায় এবং তাকে সেখান থেকে উদ্ধার করে। তো এরপরে যেটা হয় যে সেই মহিলা সেদিন থেকে, ঘটনাটা প্রায় 2-2.5 বছর আগের, তো সেদিন থেকেই সেই মহিলা মানসিকভাবে বিপর্যস্ত, অনেকটা বলতে গেলে পাগল টাইপের হয়ে গেছে, এবং উনি আজ পর্যন্ত স্বাভাবিক হয়নি। তো শেষ পর্যন্ত আর কি ওনার চিকিৎসাও করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসার চেষ্টা করেছে, বাট কোনো কাজ হয়নি। সে তারপরে থেকে যেমন ছিল ওরকমই আছে। তো এটা ছিল একটি ঘটনা। তো আরেকটা ঘটনা হলো যে সেটা আমার সাথেই ঘটে যায়। এই ঘটনাটা আমি এর আগেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, বাট আমি আজকে আবার একটু বলি। সেটা হচ্ছে, আমি গিয়েছিলাম যখন, তো আমার আরো কিছু আত্মীয় ছিল আমার সাথে সেই বাড়ির। তো পুকুর পাড়ে আমরা মোটামুটি 7:30টার দিকে যাই। যাওয়ার পরে সেখানে বসে গল্প করতে থাকি, এবং ওখানকার পরিবেশটাই এমন, স্বাভাবিকভাবেই আমাদের সেই ভূতের গল্পই শুরু হয়ে যায় সে জায়গায়। তো ভূতের গল্প করতে করতে, এবং সেখানে বসেই কিন্তু আমি যে আগের এই ঘটনাটা শুনেছি। তো এই ঘটনার শোনার সাথে সাথেই যেটা খেয়াল করলাম, যে পুকুরের চারদিকের যে গাছগুলা, তো সেগুলো একদম স্বাভাবিক আছে, কিন্তু আমাদের মাথার উপরে যে গাছ কয়টা আছে, সে গাছগুলা খুব বাতাসে দুলছে আর কি, মনে হচ্ছে ঝড় আসছে এরকম ভাবে দুলছে। কিন্তু তখনই আমি খেয়াল করলাম যে অন্যান্য গাছের দিকেও, বাট ওগুলা একদম স্থির, কোনো একদম পাতাও নড়ে না, এরকম একটা অবস্থা। কিন্তু আমাদের মাথার উপরে গাছগুলো খুব নড়াচড়া করছে বাতাসে, নড়াচড়ার মাধ্যমে, এবং খুব শব্দও হচ্ছিল, সেখানে বাতাসের শব্দ পাচ্ছিলাম। কিন্তু আমাদের গায়ে কিন্তু আবার কোনো বাতাস লাগছিল না, আমরা নর্মাল ছিলাম সেখানে। তো এটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগে, তারপরেও খুব একটা পাত্তা দিইনি, কারণ তখন প্রায় 7:30, 7:45 মতো বাজে সন্ধ্যা। তো ওই সময়টাতে খুব একটা এই ধরনের জিনিস এক্সপেক্ট করে না মানুষ। তো আমিও সেটাই করেছিলাম। তো এরপরে কথা বলতে বলতে পুকুর পাড়ের যে আসার যে রাস্তাটা আমি বললাম, সেই রাস্তা থেকে আরেকটা চিকন মেঠো পথের মতো জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আবার বাড়ির বাইরের দিকে চলে গেছে। সেটা দিনের বেলা কিছু এলাকার মানুষজন বা লোকাল মানুষজন সেই রাস্তাটা ব্যবহার করে, কিন্তু রাতের বেলা সেখানে তেমন কেউ আসে না, কারণ ওটা এতই ঘন জঙ্গল টাইপের জায়গা যে আর কি চলতে ফিরতে সমস্যা হয় মানুষের রাতের বেলা। তো আমি যেটা খেয়াল করলাম, যে একটা শব্দ আসছে সেই রাস্তাটা থেকে, মনে হয় যে কেউ হেঁটে আসছে আমাদের দিকে। তো পাতা পাড়ায় পাড়ায় আসলে যে পাতার যে শব্দটা হয়, তো পাতা পড়ার শব্দ আর পাতা পাড়ায় কেউ গেলে যে শব্দ, দুইটার মধ্যে কিন্তু বেশ তফাৎ আছে।
তো আমি সেই শব্দটাই পেয়েছি যে পাতা পাড়ায় কেউ আসছে। তো আমি মনে করছি যে কেউ হয়তো বাড়ি থেকে আসছে বা ওই দিক থেকে কেউ আসতেছে মানুষ, এইভাবে চিন্তা করছি। তো সাথে সাথে ওখানে তাকানোর সাথে সাথে দেখলাম কোনো লাইট নেই বা কিছু নেই, কারণ ওখানে ওই রাস্তায় লাইট ছাড়া আসলে চলাচল করা অসম্ভব এক কথায় রাতের বেলা। তো কেউ নাই, এবং আমি সেটা দেখার সাথে সাথে আমার ভিতরে একদম একটা অন্যরকম ফিলিং হলো যে না, এটা স্বাভাবিক কিছু না। এবং সাথে সাথে আমি ফোনের লাইটটা অন করে ওইদিকে ধরলাম, ধরে একদম রিফ্লেক্স থেকে আমি বললাম যে কে। এবং এটা বলার সাথে সাথে সেই শব্দটা একদম ততক্ষণে একদম পুকুর পাড়ের ঘাটের কাছাকাছি চলে আসছে, একদম প্রায় ধরেন 5-10 মিটার দূরে আমাদের থেকে। এরকম অবস্থায় শব্দ পাচ্ছি কিন্তু কাউকে দেখছি না, তখনই আমি লাইটটা ধরছি আর কি। তো ধরার পরে সাথে সাথে শব্দটা থেমে গেল এবং কিচ্ছু নাই। আমি লাইট ধরে দেখলাম কিছু মানুষ টানুষ কিছু নেই, কোনো প্রাণীও নেই। হয়তো কুকুর টুকুরও থাকতে পারে, এরকমও হতে পারে, এটাও ভাবছিলাম, বাট দেখলাম যে কোনো কিছুই নেই সেখানে। তো তখন আমি ফিল করলাম যে না, এই জায়গাটায় সমস্যা আছে। তো আমি এখন এখন একটা হিন্ট দিয়ে রাখি যে এই পুকুর পাড়ের যে রাস্তাটা বাড়ি থেকে আসছে, তো সেই রাস্তাটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর। তো যাই হোক, পরে আমি এই রাস্তাটার ব্যাপারে একটু বলবো আপনাদের সাথে। তো তখন আমি আমার সাথে যে আত্মীয়রা ছিল তাদেরকে আমি বললাম যে চলো, এখানে আমার কাছে খুব একটা সুবিধা লাগতেছে না, চলো বাসায় চলে যাই। তো তখন আমরা সবাই উঠে বাসার দিকে রওনা দিয়ে চলে গেলাম। তো বাসায় যে আমাদের একজন আমার এক সিনিয়র আত্মীয় উনি আছে, তো ওনাকে আমি যে ঘটনা খুব ফার্স্টে আমি বলিনি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি কোনো অসুবিধা আছে এই ধরনের বা কিছু, আমার কাছে মনে হইলো বা কিছু। তখন সে জাস্ট এক কথায় উত্তর দিল যে হ্যাঁ, এখানে তো সমস্যা আছে, এই জিনিস একটা খারাপ জিনিস আছে। তো এই জিনিসটা হলো উত্তর দক্ষিণ বরাবর মূলত চলাচল করে, এটা তার চলাচলের পথ। তো তখনই আমি মিলিয়ে নিলাম যে আচ্ছা, পুকুরের রাস্তাটা তো উত্তর দক্ষিণ বরাবর, তো হয়তো তার পথ এটাই। এবং তারা চলাচলের সময় আমাদের এইসব ঘটনা শুনছে, শোনার পরে কোনোভাবে হয়তো অফেন্ডেড ফিল করছে, অথবা আমাদের তারা চায়নি আমরা সেখানে থাকি, তো আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো তখন একটা জিনিস মিললো আমার মনে মনে। তখন তারপরে আমি মামিকে তাকে বললাম আর কি যে আচ্ছা, তাহলে আমাদের সাথে তো এরকম একটা ঘটনা ঘটলো এই মাত্র, তো এটাও কি ওই কারণেই নাকি? তখন সে বললো যে হ্যাঁ, এটা হতে পারে, কারণ পুকুর জায়গাটা ভালো না। তো যাই হোক, ওই দিনের মতো আমার ঘটনা শেষ। তো পরে আমি চলে আসি তো আমার মতো। তো এরপরে আরো কিছু ঘটনা ঘটে সে বাড়িতে আর কি, আমার থাকাকালীন অবস্থায় বা আমি আর কি খুব রিসেন্ট টাইমে ঘটা ঘটনা আর কি এগুলা। তো সেখানে সে বাড়ির কর্তা ব্যক্তিদের মধ্যে পুরুষ মানুষ বর্তমানে আছেন আর 2 জন। তো প্রত্যেক বাড়িতেই পুরুষ মানুষ কিন্তু থাকার কথা, সেখানে অনেকগুলো ফ্যামিলি বসবাস করে। তো কিন্তু কারো বাড়িতেই কোনো না কোনো ভাবে পুরুষ মানুষ নাই। এখন শেষ আছে 2 জন। এবং আমি সে বাড়ির যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে তাদের উপর অনেক আগে থেকেই কিছু ব্যাপার আছে, কিছু খারাপ জিনিস সেখানে বসবাস করে, এবং কোনো কারণে তারা চায় না এই বাড়িতে আর পুরুষ মানুষ থাকুক। এবং আস্তে আস্তে তাই কিন্তু হয়েছে, দিনের পর দিন পার হওয়ার সাথে সাথে সে বাড়িতে আরো পুরুষ মানুষ ছিল, কিন্তু তারা একে একে চলে গিয়েছেন। এবং সেখানে এখন পুরুষ মানুষের সংখ্যা 2 জন আছে লাস্ট। এবং তাদের মধ্যে একজনের মানসিক অবস্থা খুব একটা ভালো না। তো সেখানে একটা কমন, সে বাড়িতে একটা কমন ব্যাপার আছে যে একটা এইজের পরে যে পুরুষরা যারা, তাদের মাথায় কিছু সমস্যা দেখা দেয় এবং তারা আর কি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না, এবং এক একজনের এক এক রকম অসুবিধা হয়, মানসিক সমস্যা হয়। তো এইভাবেই চলে যাচ্ছে আর কি বছরের পর বছর তাদের ফ্যামিলিতে। তো রিসেন্ট একটি ঘটনা যদি বলি, তো তাদের লাস্ট পুরুষ মানুষ ছিল 3 জন সে বাড়িতে। তো যে 2 জন আছে তারা তো আছেই, তো আরেকজন সেও এরকম, সে খুব স্বাভাবিক ছিল, খুব হাসি খুশি মানুষ এবং সবার সাথে মিলেমিশে চলতো। এলাকায়ও তার অনেক পরিচিতি ছিল, পপুলারিটি ছিল, মানুষজন তাকে খুব পছন্দ করতো। তো সবকিছুই ভালো ছিল, বাট একটা সময়ের পরে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই উনি মানসিকভাবে কিছু সমস্যা, প্রথম দিকে মনে হয়েছিল যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন এগুলা
এগুলোর কারণে হতে পারে, কিন্তু তার কিন্তু ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নেই। সে যথেষ্ট সব দিক দিয়েই তার সবকিছু ভালো ছিল, অর্থ সম্পদ সবকিছুই তার খুব ভালো অবস্থা, তো তার পরিবার ফ্যামিলি সবকিছুই খুব ভালো, তো তার তেমন কোনো কারণ নাই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে যে এরকম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া। কিন্তু একটা পর্যায়ে যে সে এতই চুপ হয়ে গেল, সে কারোর সাথে কথা বলতো না, বাসায় কেউ আসলে কারোর সাথে দেখা করতো না, নিজে নিজেই একা একাই কষ্ট পাইতো, এরকম একটা ব্যাপার ছিল। তো তার মানসিক সমস্যা আস্তে আস্তে তীব্রতর হতে থাকে, হতে হতে একদিন শোনা যায় যে উনি আত্মহত্যা করেছেন। কিন্তু এটা আমরা সবাই জানি যে উনি যেরকম মানুষ, সেখানে আত্মহত্যা করার কোনো প্রশ্নই আসে না সেরকম একটা মানুষের, কিন্তু সে সেটাই করে এবং ঠিক দুপুর 12টা 12:30টার দিকে সে এই কাজটা করে। তো এই ঘটনাটা কেউই স্বাভাবিকভাবে নেয়নি এবং এটা সবাই জানে, তার এলাকার মানুষজন সবাই জানে যে এটা আসলে আত্মহত্যা না, এটা অন্য কোনো কিছু। হয়তো লজিক্যালি মানুষজন বলছে যে এটা হয়তো সে তার মানসিক ডিপ্রেশন বা অশান্তি এসব কারণে সে এগুলা করছে, বা সে মানসিকভাবে ঠিক ছিল না, স্বাভাবিক ছিল না, পাগল ছিল, তো এর জন্য তার এটা আত্মহত্যা হিসেবে গণনা করা যায় না। কিন্তু তার বাড়ির মানুষজনের আরেক কথা যে কোনো একটা শক্তি তাকে এই সব কাজে এই কাজে আর কি প্রভাবিত করেছে। তো এই ঘটনা গেল, আমিও তাকে চিনতাম এবং আমি জানতাম যে সে আসলে এরকম কিছু করার মতো মানুষ না, তার হ্যাপি ফ্যামিলি আছে, সবকিছু আছে, তো কোনো কারণই নেই। আচ্ছা, তো এটা গেল। তো উনি মারা যাবার কয়েকদিন পরে আরেকটা ঘটনা ঘটলো। প্রায় ধরেন সপ্তাহখানেক পর থেকেই প্রবলেম হওয়া শুরু হয় তাদের বাসায়। তো তার 2 মেয়ে আছে, তার স্ত্রী আছেন। তো তারা যখন বাসায় থাকতো, তো বাইরে অনেক শব্দ হইতো, বাসার বাইরে অনেক রকম, এবং অনেক এর আগে আরো কিছু গেস্ট আসছিল তাদের বাসায়, এরকম অবস্থা ছিল। তো সেই সময় সবাই শুনতে পেয়েছে যে বাইরে আর কি কোনো ভারী গলার মানুষ গম গম শব্দে কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে এটা কেউ আইডেন্টিফাই করতে পারেনি, কোন ভাষায় কথা বলতেছে এই জিনিসগুলো কেউ আসলে আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু সবাই শুনতে পেয়েছে যে সেখানে আর কি কেউ আর কি কিছু একটা বলছে, 2টা মানুষ কথা বলছে একে অপরের সাথে। তো তারা এরপর চেষ্টাগুলো জানলা দিয়ে পর্দা হালকা সরিয়ে দেখা যে বাইরে কে আছে। তো বাইরে যখনই তাকাইছে তখন দেখা যে কেউ নাই, কিচ্ছু নাই, এবং কথাটাও সাথে সাথে বন্ধ হয়ে যায়, কথাবার্তাগুলা। তো এরকম একটা জিনিস ঘটনা ঘটে। তারপরে সে বাড়িতে রেগুলার বেসিসে রাতের বেলা জানালার গ্লাসে নক করতো কেউ একজন, দরজায় বাড়ি দিত। তাদের বাসার যে মেইন দরজাটা সেটা স্টেনলেস স্টিলের একটা দরজা, তো সেই দরজায় অনেক জোরে জোরে আঘাতের শব্দ পেত রাতের বেলা মাঝরাতে। তো এই জিনিসগুলা ঘটতো এবং তারা আসলে খুবই ভয় পেত। তো এরপরে তারা একজন এক্সপার্টের সাথে কথা বলেন, রিলিজিয়াস এক্সপার্ট যারা এইসব জিনিসের চিকিৎসা করে থাকেন বা এইসব জিনিসের এইসব পরিস্থিতি ট্যাকেল করে থাকেন আর কি। তো কথা বলার পরে উনি চেষ্টা করেছেন বিভিন্ন পন্থায়, কিন্তু একটা পর্যায়ে যে উনিও হার মেনে বলেছেন যে এটা আসলে আমার পক্ষে সম্ভব না, আমার চেয়ে আরো বড় কাউকে নিয়ে আসেন, এটা আমার যতটুকু ক্ষমতা আছে এর মধ্যে এটা করা সম্ভব না, কারণ যে জিনিসটা আছে এটা অনেক পাওয়ারফুল, তো এটা আমাকে দেওয়া হবে না। তো এটা বলে উনি চলে গিয়েছে। তো এরকম আরো অনেক কয়েকজনকে তারা আনছিল, আনার পরেও তাদেরও একই কথাই ছিল যে তারা পারবে না। তো বর্তমানে বাড়িটার অবস্থা এখন ওইরকমই আছে। তো এর আগেও কিন্তু সে বাড়ির বিভিন্ন মানুষজন চেষ্টা করছে এই জিনিসগুলোর সাথে মোকাবেলা করার, এবং তারা একে একে চলে গিয়েছে। পুরুষ মানুষরাই চেষ্টা করেছিল, অবশ্যই বাড়ির কর্তা ব্যক্তিরা যারা আছেন ছিল, তো তারা কিন্তু একে একে বিভিন্ন ভাবে চলে গিয়েছেন, অস্বাভাবিক ভাবেই। প্রত্যেকের মৃত্যুই ছিল অস্বাভাবিক। তো এটা একটা ঘটনা। তো এরপরে আমাদের ধর্মীয় কায়দায় তারা নিজেরা বাসায় বসে যে কাজগুলো করা যায় এই কাজগুলো তারা চেষ্টা করে। তো এখন কিছুটা বাসার ভিতরে সমস্যাগুলো নিস্তার হয়েছে, কিন্তু রাতের বেলা এখনো সেই বাড়িটা তো অনেক বড়, সেই এরিয়া রাস্তা ধরে হাঁটা চলা বা বাইরে বের হওয়া এগুলো তারা অ্যাভয়েড করার চেষ্টা করে। একান্ত প্রয়োজন না হলে তারা বাসা থেকে বের হয় না। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে। এবং তার কয়েকদিন পরে আরেকটা ঘটনা ঘটে যে সেই বাড়িতে আর কি যে উঁচা উঁচা গাছ আছে, অনেক পুরাতন অনেক বড় বড় গাছ, তো অনেক উঁচু, প্রায় বলতে গেলে 60-70 ফিট উঁচু এক একটা গাছ। তো তারা খেয়াল করে যে বাড়ির এক প্রান্ত থেকে অলমোস্ট আরেক প্রান্ত অথবা অর্ধেক জায়গা পর্যন্ত এরকম জায়গা জুড়ে, তো এক গাছের একদম মগ ডাল থেকে আরেক গাছ পর্যন্ত বিভিন্ন রঙের সুতা টাঙানো।
লাল, সবুজ, নীল এরকম সুতা টাঙানো, কিন্তু ওই গাছের ওই মগ ডালে উঠে ওইভাবে এটা টাঙানো সম্ভব না। এবং তারা তো বাড়ির লোক, তারা তো জানেই যে এখানে ওখানে তারা কেউ উঠে নেই, বা ওই বাড়িতে তো কেউ বাইরের মানুষও ঢোকে না। তো এগুলা কেউই করেনি, এবং অনেকটা অসম্ভবই যে এমন এক জায়গায় সুতাগুলো বাঁধা আর কি। তো তখন তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো মানুষের কাজ না, তো ওখানে যে জিনিসগুলো থাকে তাদেরই হয়তো কোনো একটা কিছু আছে আর কি। তো এটা এটা ছিল আরেকটা ঘটনা আর কি সেই বাড়িতে নিয়ে। তো আসলে শেষমেশ সেই বাড়ির মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারি যে তাদের আদি পুরুষদের কেউ একজন কোনো খারাপ চর্চা করেছিলেন তাদের উপরে, যেটাকে আমরা অনেকটা ব্ল্যাক ম্যাজিক নামে চিনি, বা এই ধরনের কিছু একটা হয়তো করেছিলেন, এবং সেটার প্রভাব আজ পর্যন্ত যায়নি, এবং কেউ আজ পর্যন্ত সেটার সমাধানও করতে পারেনি। এবং সেই লোকের মূল উদ্দেশ্যটাই ছিল যে এই বাড়িটাকে পুরুষশূন্য করে ফেলা এবং তাদের ফ্যামিলিটাকে দুর্বল করে ফেলা, কারণ তারা আসলে সেই এলাকায় খুবই পাওয়ারফুল একটা ফ্যামিলি এবং খুবই স্বনামধন্য ফ্যামিলি। তো এটা হয়তো তার সমস্যা ছিল এইসব ব্যাপারে, তো সে চেয়েছিল এইসব করতে। এবং যেটা যতটুকু শোনা যায় যে তাদের পানির সাথে কিছু মেশানো হতো, এবং তারপর থেকে এই সমস্যাগুলো সেখানে তৈরি হয়। তো এই ছিল কয়েকটি ঘটনা একটি জায়গাকে কেন্দ্র করে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং এই তো, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের